ওই সেম আমার ওই ফোল্ডারে যে আমি হচ্ছে ওই আজকে ক্লাস হচ্ছে 5th ক্লাস লিখে রাখি। এটা আমি ভিএস কোডে ওপেন করে রাখি। এবার আমরা সিএসএস সম্পর্কে কিছু আলোচনা করব। একদম মানে সিএসএস সম্পর্কে অনেক ডিটেলসে বলতে যতটুকু আসলে বলা যায়, সিএসএস জিনিসটা কি, সিএসএস আমরা কেন ইউজ করব, সিএসএস কয়ভাবে ইউজ করা যায়, মূলত এগুলাই। আচ্ছা, তো একটা ফাইল তৈরি করে ফেলি এমনিতে, index.html ফাইল তৈরি করলাম। এরপর আমি এখানে সিএসএস ইউজ শুরু করে দেব। তো প্রথম দিন আমি এই সিএসএস এর মনে হয় একটা বলছিলাম যে সিএসএস আসলে কি মিন করে। সিএসএস এর মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট, তাই না? আচ্ছা, যদি মানে না জেনে থাকেন, আমার মনে হয় জানেন এটা, সিএসএস মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট। আর আমরা মূলত সিএসএস কেন ইউজ করি এটা তো যদি বলি, সেক্ষেত্রে আমাদের যে ওয়েবসাইট আছে, আমরা যে এইচটিএমএল যেটাকে তৈরি করে ফেলি, জাস্ট এইচটিএমএল, ওই সাইটটাকে সুন্দর একটা লুক দেওয়ার জন্য আমরা মূলত সিএসএস ইউজ করি। তো সিএসএস দিয়ে আসলে কি কি মানে কিছু ব্যাপার কন্ট্রোল করা যায়। আপনি কিছু জিনিস এইচটিএমএল এর অনেক কিছু আপনি কন্ট্রোল করতে পারবেন সিএসএস এর মাধ্যমে। তার মধ্যে আছে হচ্ছে যে আপনি সিএসএস এর মাধ্যমে যেমন কালার এন্ড টেক্সট এদেরকে কন্ট্রোল করতে পারবেন। আপনার যে ফন্ট আছে, ফন্ট গুলোকে বিভিন্ন স্টাইল দিতে পারবেন। তারপরে হচ্ছে ফন্ট বলতে কোনগুলো বোঝাচ্ছি, আপনার আমরা ওয়েবসাইটে যে মানে লেখাগুলো শো করে বা টেক্সট গুলো আছে, কন্টেন্ট গুলো আছে, মূলত যে টেক্সট গুলো, এগুলো দেখে মানে ফন্ট আর কি। মানে টেক্সট গুলোকে আমরা বিভিন্ন ফন্টে বিভিন্ন ডিজাইন করতে পারি আর কি। তারপর হচ্ছে আপনার ধরেন আপনি দুইটা এলিমেন্ট আছে, আপনার কাছে দুইটা প্যারাগ্রাফ আছে, হেডিং আছে, এরকম কোনো কিছু আছে যেগুলোর মধ্যে আপনি একটু গ্যাপ রাখতে চান, মানে এরকম অল ওভার আপনি একটা সাইজ কম বেশি করতে চান, বিভিন্ন কলামে ভাগ করতে চান, ব্যাকগ্রাউন্ডে ইমেজ অ্যাড করতে চান, কালার দিতে চান, এই সব কিছুই হচ্ছে আমরা সিএসএস এর মাধ্যমে করতে পারি। আর অবশ্যই আপনি যদি একজন ভালো ওয়েব ডিজাইনার হতে চান, আপনাকে কিন্তু অবশ্যই সিএসএস সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে আপনার, ঠিক আছে? কারণ আমরা সিএসএস ছাড়া, ডিজাইন ছাড়া কিন্তু আমাদের ওয়েবসাইটে আর এখন আর ইউজ হবে না। আমরা যদি শুধু এইচটিএমএল দিয়ে করি, আমাদের ওয়েবসাইট কি ইউজ করবে কেউ? বা কেউ তো ওরকম ভাবে কেউ কিছুই করবে না। একটা সুন্দর লুক না হলে, আপনার ওয়েবসাইট যদি একটা ভালো আপনাকে ফিল না দেয়, তাহলে ওইটা দিয়ে তো আপনার কোনো কাজে আসবে না। তো মূলত আমরা বলতে গেলে ওয়েবসাইটের মধ্যে একটা ফিল নিয়ে আসবো সিএসএস দিয়ে। আর সিএসএস এর যদি আমি প্রকার ভেদ বলি, মানে সিএসএস টা আসলে কয় ভাবে ইউজ করা যায়, বা সিএসএস টা আসলে মানে ইউজটা কেন আসছে, যদি এটা করেন। আগে আসলে সিএসএস এর অনেক অল্প প্রপার্টিজ ছিল, বা যদি ধরেন সিএসএস যদি ইউজ আমি বাদ দিতাম, তাহলে এইচটিএমএল এর মধ্যে আমরা নরমালি, এর আগে আপনি দেখছেন যে ইমেজের ক্ষেত্রে উইড হাইড ইউজ করা যায় ট্যাগের মধ্যে, তারপরে টেবিলের মধ্যে উইড হাইড ইউজ করা যায়, বর্ডার ইউজ করা যায়। এই যে এগুলো ইউজ করতাম, এগুলোকে বলা হয়তো অ্যাট্রিবিউট, এইচটিএমএল এর অ্যাট্রিবিউট। বিভিন্ন ট্যাগে এগুলোকে আমরা বলতাম যে এটা হচ্ছে এই এইচটিএমএল উইড হাইড, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। তো এইগুলা যাতে আমাদের মানে, এখন দেখেন আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার কাছে ইমেজ আছে 10টা, আপনি এইচটিএমএল এ শো করেছেন 10টা ইমেজ, এখন আপনি সবগুলোতে উইড হাইট সেম রাখতে চান। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সবগুলো ট্যাগের মধ্যেই উইড হাইট সেম বলে দিতে হবে, তাই না? তো আমি যদি সিএসএস ইউজ করি এখানে, তাহলে শুধুমাত্র ইমেজ ট্যাগটাকে ধরে আমরা ওর মধ্যে একটা রুল সেট করব, যে এই রুলটা কি, যে এই ইমেজের উইড হচ্ছে এত, হাইট হচ্ছে এত। তো আমাকে তখন আর বারবার উইড হাইট বারবার অ্যাট্রিবিউট গুলো ইউজ করা লাগবে না, এটা আমাকে অনেক ইজিলি এই জিনিসটা ইউজ করতে দিচ্ছে। আর সিএসএস মূলত রুলস, আপনার মূলত হচ্ছে রুলস, আমরা রুলস গুলোকে এইচটিএমএল এর ভিতরে ইউজ করি। রুলস বলতে কি, যে ধরেন আপনি একটা ইমেজের যে কথাটা বললাম, যে ইমেজের আপনি উইড হাইট বাড়াতে চান, কমাতে চান, এটা তো একটা রুল সেট করে দেন, তাই না? সেইটা আমরা এইচটিএমএল এর মধ্যে মূলত ইউজ করি। তো এখন আমরা আসব সিএসএস কয় ভাবে ইউজ করা যায়। সিএসএস সম্পর্কে মানে এইটুকু নলেজ হলে এনাফ।
আর এমনিতেও অনেক ব্লগিং টকিং করে আর অনেক তথ্য জানতে পারেন। তবে আমরা এখন মানে মূল কাজে একটু চলে যাই, এখন সরাসরি মানে প্র্যাকটিক্যালে চলে যাই। তো সিএসএস হচ্ছে তিন ভাবে আমরা ইউজ করতে পারি, তিন ধরনের বা তিন ভাবে আমরা ইউজ করতে পারি এইচটিএমএল এর সাথে। তো আমি একটু লিখি এমনি, মানে একটা টেক্সট ফাইল নিয়ে আপনাকে আমি লিখে দেখাই যে আমরা আসলে কি কি ফাইল ইউজ করি। তো সিএসএস মূলত আমরা একটা হচ্ছে ইন্টারনাল ইন্টারনাল ইন্টারনাল। সিএসএস, দেন হচ্ছে আহ, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে ইনলাইন। আছে আমি ইনলাইনটা ফার্স্ট লিখি, ইনলাইনটা ফার্স্ট আসবে, ইনলাইন সিএসএস, দেন হচ্ছে ইন্টারনাল সিএসএস আর এক্সটার্নাল সিএসএস। তো আমরা ইউজ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ করব এক্সটার্নাল সিএসএস। এর কিছু অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে যে আপনার ধরেন আপনার প্রজেক্টের জন্য বা আপনার ওয়েবসাইটের জন্য অনেকগুলো পেজ দরকার, এইচটিএমএল ফাইল দরকার। তো আপনি যদি ইন্টারনাল অথবা ইনলাইন সিএসএস ইউজ করেন তাহলে আপনাকে প্রত্যেকটা পেজের মধ্যে গিয়ে সিএসএস অ্যাড করতে হবে। বাট আপনি যদি এক্সটার্নাল সিএসএস ইউজ করেন, একটা মাত্র সিএসএস ফাইল থাকবে, যেই ফাইলের মাধ্যমে আমরা সবগুলোর সাথে লিংক আপ করিয়ে ডিজাইন করতে পারবো। আর আমরা সবগুলোর ইউজ দেখবো, যে ইনলাইন সিএসএস কিভাবে ইউজ করে, ইন্টারনাল কিভাবে ইউজ করে, এক্সটার্নাল কিভাবে ইউজ করে। তো এরপর মানে এটা যাওয়ার আগে আমি একটু সিএসএস এর যে সিনট্যাক্সটা আসলে কেমন সেটা আমি আপনাকে একটু বলি, যে সিএসএস এর আসলে সিনট্যাক্সটা কেমন হয়। তো সিএসএস এর সিনট্যাক্স বলতে গেলেই তিনটে কথা আসবে। একটা হচ্ছে সিলেক্টর, সিলেক্টর, দেন এটা কি? হচ্ছে এটা বলতেছি এখনই তো আসি নাই এখানে। একটা হচ্ছে প্রপার্টি, সিনট্যাক্স মানে সিনট্যাক্স এটা কি সিএসএস এর সিনট্যাক্স মানে কিভাবে আমরা লিখবো মূলত, প্রপার্টি। আর প্রপার্টির হচ্ছে একটা ভ্যালু থাকে। আর এই জিনিসটাকে যদি আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল দুইটা সেম, বাট ইন্টারনালটা প্রত্যেকটা পেজে গিয়ে ইউজ হবে, এক্সটার্নালটা আলাদা একটা সিএসএস ফাইল নিয়ে ইউজ হবে, আর ইনলাইনটা প্রত্যেক লাইনে গিয়ে হবে। তো মূলত সবগুলোতেই আমরা একই রকমের সিনট্যাক্স ইউজ করি। সিনট্যাক্সটা হলো যে আপনাকে ফার্স্ট সিলেক্টর, মানে সিলেক্টর বুঝিয়ে, সিলেক্টর হচ্ছে যে আপনি কাকে দিতেছেন, আপনি কাকে সিলেক্ট করতেছেন। আপনি ধরেন এখানে ইমেজ আছে তিনটা বা পাঁচটা ইমেজ আছে, তো কোন ইমেজটাকে আপনি সিলেক্ট করলেন, এটা সেটাকে আমরা সিলেক্ট করার ক্ষেত্রে কিছু ব্যাপার আছে। আমরা সিলেক্ট কয়েক ভাবে করতে পারি। সরাসরি ট্যাগ আছে, সেই ট্যাগের নাম দিতে পারি, সরাসরি আমরা ট্যাগের নাম ইউজ করে দিতে পারি, অথবা আমরা ইউজ করতে পারি হচ্ছে ক্লাস অথবা আইডি। এগুলো সম্পর্কে আরেকটু মানে বলবো, বাট এগুলো বলি যে সিলেক্টরটা প্রথমে আমাকে উল্লেখ করতে হয় যে আমি কাকে সিলেক্ট করতেছি। সিনট্যাক্সটা যদি আসে, প্রথমে আপনার সিনট্যাক্স কেমন হবে, প্রথমে আমরা এই জায়গায় সেই সিলেক্টরের নামটা লিখবো, সেটা ট্যাগের নাম হোক অথবা ক্লাস হোক অথবা আইডি হোক, ঠিক আছে। প্রথমে আমরা সেই সিলেক্টরকে দেব, এরপরে হচ্ছে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, যার মধ্যে প্রথমে থাকবে একটা প্রপার্টি, তারপর একটা কোলন হবে, দেন হচ্ছে সেই প্রপার্টিজ একটা ভ্যালু থাকবে। মূলত হচ্ছে এটা হলো আমাদের সিএসএস এর সিনট্যাক্স। তো জি। আরেকটা ব্যাপার বলি, আরেকবার এখানে বলি যে সিলেক্টর হচ্ছে কি, যে আমি কাকে সিলেক্ট করতেছি, সেটা ক্লাস জি। দিয়ে হোক আইডি দিয়ে হোক। তো ক্লাস আইডিটা পরে আসি এগুলো কিভাবে ইউজ করে, বা অথবা ট্যাগের নাম হোক। যদি এক্সাম্পল আসি, ধরেন আপনি হেডিং কে একটা সিএসএস অ্যাড করতে চান, হেডিং এর একটা কালার দিতে চান, আপনি প্রথমে H1, এখানে কিন্তু ট্যাগ লিখতে হবে না, জাস্ট ট্যাগের নামটা, আমি যদি ট্যাগ বলতাম তাহলে হয়তো বা এইভাবে লিখতাম যে H1, বাট আমি বলছি কি ট্যাগের নাম। তো H1 হচ্ছে ট্যাগের নাম। এরপরে আমরা ইউজ করব হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট, দেন প্রপার্টিকে কালার একটা প্রপার্টি, ভ্যালু হচ্ছে ধরেন রেড অথবা গ্রিন বা যে কালারটাই দেন। তো এটার সাথে মিল আছে এই লাইনটা, এটার সাথে হ্যাঁ, হ্যাঁ, মিল আছে। আপনি বুঝতে পারতেছেন এগুলা?
বুঝতে পারছি। আচ্ছা, মূল কাজে গেলে আরো ক্লিয়ার হবে। তো মূলত সিএসএস এর সিনট্যাক্স বলতে গেলে আমাদের ফার্স্টে সিলেক্টর লাগবে, তারপরে একটা প্রপার্টি ইউজ করব, তারপরে ভ্যালু। আচ্ছা, তা আপনি জি বলতে পারেন যে আমি কি একটা সিলেক্টরের মধ্যে একটা প্রপার্টি ভ্যালু ইউজ করব, বা ইউজ করতে বেশি ইউজ করা যাবে কিনা, আরো ইউজ করা যাবে কিনা? অবশ্যই ইউজ করা যাবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা সেমিকলন এখানে অ্যাড করতে হবে, এবং জি আপনি আরো একটা প্রপার্টি দিতে পারবেন এবং তার একটা ভ্যালু দিতে পারবেন। এভাবে আপনি যত খুশি তত এই সিলেক্টরের একটা প্রপার্টি ভ্যালু দিতে পারেন। তো জি মূলত এটাই হচ্ছে একটা রুলস, মানে এই যে এইচ অন একটা রুল, এইচ অন রুল মানে রুল বলতে জাস্ট আমার সিএসএস এর প্রপার্টি ভ্যালু সিলেক্টর নিয়েই আমার রুলটা তৈরি হয়। মানে ধরেন আপনি একটা ক্লাস ইউজ করতে চান, ওই ক্লাসটা আপনি যেই ট্যাগের মধ্যে অ্যাড করবেন, সেখানে কিন্তু ওই সিএসএস টাই শো হবে, মানে ওই রুলটা যে যা লিখছেন তাই শো হবে, বা ওইটাই জি কাজ করবে আর কি। তো এটা হচ্ছে সিএসএস এর সিনট্যাক্স। এবার একটু সিলেক্টর সম্পর্কে আসি, তারপর আমি এইটা দেখাবো, দেন বাকিগুলো দেখাবো। সিলেক্টরের মধ্যে ট্যাগ নাম বলতে সরাসরি ট্যাগের নাম, যেমন এইচ অন কি একটা ট্যাগের নাম না? জি এইচ অন হচ্ছে একটা ট্যাগের নাম। আর এইভাবে যতগুলো ট্যাগ আছে, যেমন বডি বলেন, দেন হচ্ছে পি ট্যাগ, ইউএল ট্যাগ, এলআই ট্যাগ, আমরা যে ট্যাগ গুলো শিখলাম, আমি আপনাকে একটা ট্যাগ এখনো দেখাই নাই, অ্যাঙ্কর ট্যাগ, ওটা দেখাবো নি আজকে। এরপরে হচ্ছে ধরেন অনেক ট্যাগ আছে, আসলে আমরা এখনো সব ট্যাগে তো যাই নাই। তো এই ট্যাগ গুলোর নামই হচ্ছে ট্যাগ নেম, মানে আমরা এইভাবে নামগুলো এখানে অ্যাড করব, তারপরে বাকিটা প্রপার্টি ভ্যালু দিয়ে দেব। এখন যদি ক্লাস সম্পর্কে আসেন, যে ক্লাসটা আসলে কি, ক্লাস তো আমরা শিখলাম না ক্লাস কি, ট্যাগ নাম বুঝলাম, বাট ক্লাস তো জানি না, আইডিও জানি না। তো ক্লাস হচ্ছে, ক্লাস বলার আগে আইডিটা বলে ফেলি। আইডি হচ্ছে কি, ধরেন আপনার কাছে একটা ট্যাগের নাম আছে, এইচ ওয়ান ট্যাগের নাম বললাম, এবং আমরা চাইলে এইটাকে একটা নির্দিষ্ট আইডি দ্বারা ডিফাইন করতে পারি। আইডি মূলত ইউজ করা হয় হচ্ছে কোনো কিছুকে ইউনিক ভাবে আইডেন্টিফাই করার জন্য। বুঝতে পারছেন? কোন একটা ট্যাগকে যদি জি আমি ইউনিক ভাবে আইডেন্টিফাই করতে চাই, তো ওই ট্যাগের মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট অ্যাড করব যার নাম হচ্ছে আইডি। তো আইডি ইউজ করে আমরা যে নামটা দেব, এটা হচ্ছে একটা ইউনিক নেম হবে। মানে ইউনিক নেম বলতে আমরা জাস্ট এই এইচ ওয়ান কে আইডেন্টিফাই করলাম, সেটা ধরেন এখানে লিখলাম যে এই হেডিং ট্যাগ, মানে জাস্ট ট্যাগের নাম দিলাম, মানে আইডি নাম দিলাম। এখন জি এই সিনট্যাক্স অনুযায়ী আমি তো ফার্স্টে আপনাকে দেখালাম হচ্ছে এইচ অন ট্যাগটা আমরা কিভাবে, এইচ অন মানে ট্যাগ নেম দিয়ে আমি কিভাবে সিলেক্টর প্রপার্টি ভ্যালু ইউজ করতে পারি। এখন যদি বলি আইডির ক্ষেত্রে, যে আইডি দ্বারা কিভাবে ইউজ করতে পারি, আইডি এখানে একটা কি সিলেক্টর। আমি যেখানে যেগুলো জি লিখছিলাম, যে ট্যাগ নেম আইডি দেন হচ্ছে ক্লাস, ট্যাগ নেম তো দেখলাম, এটা তো একটা সিলেক্টর, ট্যাগ নেম এইচ অন সিলেক্টর। তো এখন এইচ অন এটাকে জি সিলেক্টর না করে আমরা আইডির মধ্যে যে লেখাটা আছে, অর্থাৎ আইডি যেটা আছে এটাকে সিলেক্টর বানাবো। তাহলে আমরা লিখব হেডিং ট্যাগ, দেন হচ্ছে এখানে গিয়ে কালার দেব, দিয়ে রেড দেব। আচ্ছা, এখন হেডিং ট্যাগ আমরা এইভাবে চাইলে লিখতে পারবো না। লেখার জন্য আমরা যেহেতু এখানে আইডি ইউজ করছি, এই জন্য এর আগে একটা হ্যাশ চিহ্ন দিতে হবে। বুঝতে পারছেন? জি আপনি যেখানে যেখানে জি এইচ অন বা মানে সরি আইডি ইউজ করবেন যেই নামটা দিয়ে, যেমন আমি হেডিং ট্যাগ লিখে একটা আহ, মানে আইডি ডিফাইন করছি, এই আইডি কে যখন আমরা সিএসএস দেব, সিলেক্টর হিসেবে আসবে, তখন এটা আগে কি কি দিতে হবে, হ্যাশ চিহ্ন দিতে হবে। আচ্ছা, আইডি গেল। এখন কথা হচ্ছে যে আইডির মধ্যে কি আমরা আরো একটা আইডি ইউজ করতে পারি? ধরেন আইডির মধ্যে ধরেন আমি এখানে টেক্সট সেন্টার নামে একটা আমি তাই ক্লাস দিলাম, মানে সরি ক্লাস না সরি, এখানে আইডি ডিফাইন করে রাখছি, তো এটা একটা আইডি। তো আমরা মূলত একটা হেডিং মানে ট্যাগের মধ্যে এই একটা ট্যাগের মধ্যে যখন আমরা আইডি ইউজ করব, একটা আইডির মধ্যে আমরা একটা মাত্র আইডি দিতে পারবো, আমরা দুইটা আইডি দিতে পারবো না। এটা হচ্ছে এই আইডি ইউজের একটা আপনার হচ্ছে যে আপনি এখানে কখনোই একটা আইডি যখন ডিফাইন করবেন, ওই আইডির মধ্যে আরো একটা আইডি ডিফাইন করতে পারবেন না, বাট এই কাজটা আবার ক্লাসের মধ্যে করা যায়।
সেটা কিরকম, ধরেন এই জিনিসটা যদি আমি ক্লাসে ডিফাইন করতাম এটাকে, তাহলে আমরা লিখতাম এখানে, ধরেন আমি এখানে একটা ডিফারেন্ট ট্যাগ লিখি, যেমন আহ, যেমন ধরেন হচ্ছে ইমেজ ট্যাগ, ইমেজ সোর্স থাকে, সোর্স যদি দেব না, জাস্ট এখানে থাকুক এএলটি থাকে। আচ্ছা, এখন আমরা যদি একটা ট্যাগের মধ্যে ক্লাস ইউজ করতে চাই, মানে আইডি তো দেখলাম, আইডি ইউজ করে তো আমরা সরাসরি আইডি লিখবো, আইডি লিখে আইডির হচ্ছে সেই ভ্যালুটা বসিয়ে দেব, এটাকে আমরা হ্যাশ দিয়ে দেব। কিন্তু যদি আমি ক্লাস ইউজ করতে চাই, তাহলে আমাকে লিখতে হবে ক্লাস ইকুয়াল দেন কন্ডিশন দেব, এরপরে আমরা এখানে ক্লাস নেম দিতে পারবো। আপনি এখানে একটা সুবিধা হচ্ছে যে আপনি এই ক্লাসের মধ্যে একাধিক ক্লাস নেম অ্যাড করতে পারবেন। কিভাবে? যেমন আপনি ক্লাস 1 দিলেন, তারপরে ক্লাস 2 দিলেন, তারপরে ক্লাস 3 দিলেন, এইভাবে হচ্ছে একাধিক ক্লাসকে এই একটা ক্লাস ট্যাগের, মানে একাধিক ক্লাস বলতে এখানে ক্লাসের নাম থাকবে, সেটা অনেক অনেক কিছু হতে পারে, যেটা এখানে ধরেন এখানে আসলো যে এটা হচ্ছে ইমেজ, ইমেজ একটা ক্লাসের নাম দিলাম, আবার ধরেন রাউন্ড ইমেজ, এটা আরেকটা ক্লাস, স্পেস দিয়ে দেওয়া মানে এটা আরেকটা ক্লাস হয়ে যাবে। তো একটা ক্লাসের মধ্যে আমরা একাধিক ক্লাস নেম ইউজ করতে পারি, এটা হচ্ছে ক্লাসের সুবিধা। এখন আপনি বলতে পারেন তাহলে এখানে আইডির ক্ষেত্রে যদি হ্যাশ দেই, ক্লাসের ক্ষেত্রে কি দেব? ক্লাসের ক্ষেত্রে আমি দেব হচ্ছে ডট, ডট দিয়ে আমি দেন হচ্ছে এখানে আমার প্রপার্টিজ ভ্যালুগুলো লিখবো। তো এটা একটা কাজ হইলো। আবার এখানে যে রাউন্ড ইমেজ দেওয়া আছে, চাইলে আমি রাউন্ড ইমেজের জন্য আরেকটা নিতে পারি, আরেকটা ডট দিয়ে রাউন্ড ইমেজ নেব। যেহেতু আমি এটা এই ইমেজটা একটা রুল হিসেবে এখানে ইউজ হয়েছে এই ক্লাসের মধ্যে, যেটা এজ এ ক্লাস হিসেবে ডিফাইন করা হয়েছে ডট দ্বারা। তো রাউন্ড ইমেজ একটা তো ক্লাস নেম, তো রাউন্ড ইমেজও আমি ডট দ্বারা ডিফাইন করব। তারপর হচ্ছে আমি এখানে গিয়ে এটার আলাদা মানে আমি ধরেন অনেক কিছু লিখতে পারি, আমি একটা প্রপার্টি লিখি, জাস্ট লিখে দিলাম, মানে এটা কি এটা এখন বোঝার দরকার নাই, মানে বর্ডার রেডিয়াসটা কি, এটা যখন ক্লাস কাজে যাব তখন বুঝতে পারবেন। তো এই হচ্ছে একটা সিএসএস এর সিনট্যাক্স প্লাস সিলেক্টরের মূল কাজ, মানে যেটা আমরা আসলে ট্যাগ নেম ইউজ করব, আইডি ইউজ করতে পারি, ক্লাস ইউজ করব। আপনি কি ক্লিয়ার হয়েছেন এটা? জি। আচ্ছা, তো এটা ইউজটা আমরা আরো অনেক বেশি করে করব, সবসময় করতে হবে ইউজটা। তো আপাতত শুধু মনে রাখবেন যে আমাদের সিএসএস হচ্ছে তিনটা: ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। আর ইউজ করার ক্ষেত্রে জি। আমরা সবচেয়ে বেশি ইউজ করব এক্সটার্নাল। ইন্টারনাল ইউজ করা লাগতে পারে, সেটা আমাদের কাজের উপর বেস করে। ইনলাইন সিএসএসটাও লাগতে পারে, সেটা কাজের উপর বেস করে। বাট আমরা সবচেয়ে সময় ট্রাই করব যে এক্সটার্নাল সিএসএস দিয়ে সবকিছু করে ফেলতে। আর এদিকে আসছে জি। আমাদের সিনট্যাক্সের মধ্যে আছে কি কি, সিলেক্টর আছে, প্রপার্টি ভ্যালু আছে। আর সিলেক্টর গুলোর মধ্যে কি কি সিলেক্টর আছে এগুলো আমি বলে দিলাম, যে ট্যাগ নেম ইউজ করতে পারি, আইডি দিয়ে ইউজ করতে পারি এবং ক্লাস ইউজ করতে পারি। এই হচ্ছে আমাদের সিএসএস এর একদম একটা ছোট্ট একটা ওভারভিউ। তো এখন আমরা যাব হচ্ছে ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে, দেন ইন্টারনাল, দেন এক্সটার্নাল সম্পর্কে। তো প্রথমে ইনলাইন সিএসএস সম্পর্কে যদি আমি আসতে চাই, আমাকে একটু কোড লিখতে হবে। আমি একটু কোডে যাই। ওকে, কোডে আসলাম। এবার আমরা প্রথমে কি দেখব? ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস মানে কি বুঝি? ইনলাইন মানে কি বুঝি? যেটা লাইনের মধ্যেই বোঝায়, তাই না? এখন ইনলাইন যদি বুঝতে চাই, আমাকে একটা ট্যাগ লিখতে হবে। আমি ধরেন এখানে একটা হেডিং ইউজ করব, হেডিং, এইচ অন ট্যাগ, এইচ অন ট্যাগ ইউজ করব, যার মধ্যে আমি লিখব কিছু টেক্সট লিখব, যে এটা হচ্ছে আমার ট্যাগ, এর মধ্যে আমার কিছু টেক্সট আছে। তো এটা নরমালি যদি আমি ভিউ করি, নরমাল ভিউটাতে কিরকম আসবে, যেরকম আমরা দেখছি এর আগে অলরেডি সবসময় দেখে আসছি। তো ইনলাইন সিএসএস এর মাধ্যমে যদি আমরা এইটাকে একটা ডিজাইন করতে চাই, কোন একটা কিছু একটা করতে চাই, তো সেটা করার জন্য আমাকে এইখানে একটা ইনলাইন সিএসএস এর এটা হচ্ছে যে আপনাকে অবশ্যই স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আমরা জানি যে একটা এই HTML এর মধ্যে, ট্যাগের মধ্যে যখন আমরা কোনো একটা অ্যাট্রিবিউট দেই, সেটাকে ধরেন অ্যাট্রিবিউটের সেই নামটা থাকে, তারপরে কল দেই, তারপরে হচ্ছে এখানে তার
যে ভ্যালুগুলো থাকে এটা। তো আমরা ইনলাইন সিএসএস দেখব, তো ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে অবশ্যই আমাকে একটা স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, এবং এর মধ্যে আমরা একাধিকভাবে প্রপার্টি ভ্যালুগুলো ইউজ করতে পারি। বাট এখানে এটা কোনো এইটা মূলত কি, যে এইটাই সিলেক্টর, এইচ অনটা এটা এখানেই সিলেক্টর, বাট এখানে আপনাকে আলাদা করে সিলেক্টরকে বলতে হবে না, এইচ অনই সিলেক্টর। বাট আমরা এখন এর মধ্যে শুধুমাত্র এখানে যেভাবে প্রপার্টি ভ্যালু ইউজ করি এর মধ্যেও সেম ভাবে প্রপার্টি ভ্যালু ইউজ করতে পারবো। এভাবে আমি স্টাইলের মধ্যে যখন আমরা এভাবে লিখবো স্টাইল ইকুয়াল টু, দেন এখানে আমরা প্রপার্টি, দেন হচ্ছে ভ্যালু, আবার সেমিকোলন দিয়ে প্রপার্টি, দেন হচ্ছে ভ্যালু লিখবো। এটা হচ্ছে ইনলাইন সিএসএস এর টুলস। তো আমি এখানে যদি এই টেক্সটের একটা ডিফারেন্ট কালার ইউজ করতে চাই, তো কালারের যে প্রপার্টি যে নামটা কি হয় সেটা হচ্ছে কালারই হয়। কালার লিখলে কালার চেঞ্জ হবে, টেক্সটের কালার। সেক্ষেত্রে আমি এখানে কালার লিখবো, দেন প্রপার্টির নাম লিখলাম, দেন হচ্ছে আমরা এখানে একটা কলন দিলাম। এরপরে আমি এখানে গিয়ে যদি লিখি যে গ্রিন, আমরা যদি সরাসরি কোনো কালারের নাম ইউজ করি, যেমন আমি গ্রিন একটা কালারের নাম, সেই কালারটা শো করে। তো এইচটিএমএল এর মধ্যে এই ব্যাপারগুলো আসলে সাপোর্ট করে নির্দিষ্ট কিছু কালারের নাম, সবগুলো শো মানে আপনি ইচ্ছা মতো দিলে যে শো করবে তা না। ওইটা যদি এটা আপনার যদি এই এইচটিএমএল এ যদি একটা সংরক্ষিত এই কালারের মধ্যে থাকে, তাহলে দেখাবে। এছাড়া আমরা আসলে কালারটাকে আর অন্যভাবে ইউজ করতে পারি, অনেকভাবে। সেটা অনেকভাবে না, আরো কয়েকভাবে ইউজ করা যায়। তার মধ্যে একটা হলো 8 জিবি কোড ইউজ করা যায়, আর একটা হচ্ছে হেক্সা কোড ইউজ করা যায়। কালারের হেক্সা ইউজ করব আমরা, যেটা আসলে দেখাবো কিভাবে ইউজ করে। তো এখন আমি কি লিখছি, একটা স্টাইল অ্যাট্রিবিউট লিখছি ইকুয়াল, দেন একটা কোটেশনের মধ্যে প্রথমে একটা প্রপার্টি নাম দিছি কালার, দেন হচ্ছে কি লিখছি, কালারের ভ্যালু। ভ্যালু দিচ্ছি যেটা হচ্ছে গ্রিন লিখছি আমি। এখন যদি এই অবস্থায় আমরা সেভ করে আমাদের পেজটা রিলোড দেই, তখন আমরা দেখতে পাবো যে লেখাটা গ্রিন হয়ে গেছে। বোঝা যাচ্ছে যে গ্রিন হয়েছে। জি হ্যাঁ। একটু যদি ইয়েলো দেই, দেখেন ইয়েলো দিলেও কি হবে, এটা একটা ইয়েলো কালার হয়ে যাবে। আচ্ছা ইয়েলোটা বেশি হয়েছে, এটা আমি রেড দেই বা ব্লু দিতে পারি। যাই হোক, যেই কালারটা আমরা ইউজ করব সেই কালারটা আমাদের মূলত শো করবে। তো এটা আমরা ইনলাইন সিএসএস এর মাধ্যমে দেখলাম যে কিভাবে একটা হচ্ছে টেক্সটের কালার আমরা চেঞ্জ করতে পারি। তো এছাড়া আর কি করা যাবে, ধরেন আপনি এই স্টাইলের মধ্যে আর একটা প্রপার্টি ভ্যালু দিতে চান, তাহলে এখানে কি লিখবেন, সেমিকোলন দিবেন, তারপরে গিয়ে লিখবেন হচ্ছে, ধরেন আমি ব্যাকগ্রাউন্ড একটা কালার দিতে চাই, তো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড কালার লিখবো। তারপরে ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে গিয়ে লিখবো হচ্ছে, ধরেন আমি এবার লিখলাম গ্রিন। এটা কি করবে, এই টেক্সটের ব্যাকগ্রাউন্ড একটা কালার সে নিয়ে আসবে। এই হেডিং অন ট্যাগের ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিয়ে, যেটা কালার হচ্ছে গ্রিন, আবার টেক্সটের কালার হচ্ছে রেড। এটার পেজটা রিলোড দেই, দেখেন এই হেডিং অন ট্যাগটা মূলত এখান থেকে শুরু করে একদম এই শেষ পর্যন্ত এতটুকু এরিয়া জুড়ে তা আছে, এই জন্য এত বড় কালার হয়েছে। এটা একটাই। তো এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে, আর আমার এখানে এখানে কি কালার হয়েছে, রেড কালার। মানে এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার, যেটা আমি গ্রিন দিছি, যেটা এইভাবে শো করবে। আর এটা হচ্ছে আমার টেক্সটের কালার, যেটা হচ্ছে রেড। তো মূলত আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা ইনলাইন সিএসএস ইউজ করি। তো আপনি বলতে পারেন সেক্ষেত্রে আরেকটা কথা, যেমন জি টেবিল আমরা ইউজ করতাম আগে, তাই না? জি তো টেবিলের মধ্যে যদি আমরা একটু আবার যাই, সরি এটা না, আমি এটা দিই। আচ্ছা এখানে আসলাম। এবার এবার এটা যদি আমি একটু আউটপুটটা দেখি, এখানে যদি কোনো বর্ডার আমি ইউজ না করি। আচ্ছা এখানে এখানে এইবার আমি যদি স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে এর উইডথ হাইট কম বেশি করি, কালার ইউজ করি, করা যাবে না সেম ভাবে? জি অবশ্যই করা যাবে, কারণ আমরা জানি যে কোনো ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট, একটা হচ্ছে ইনলাইন সিএসএস টা আমরা স্টাইল ইউজ করে করতে পারি। সো আমরা এটা যেই ট্যাগে দিই ওইটাই কাজ করবে। দেখা এখন আমি যদি এখানে গিয়ে এটা উইডথ বলে দিতাম, উইডথ হচ্ছে কোলন, যদি আমি 500 পিক্সেল দিলাম, এটা আমার এই টেবিলের উইডথ, যেটা আগে আমরা লিখতাম উইড ইকুয়াল টু দিতাম,
কিন্তু আমরা এখন দিতেছি কিভাবে, ইনলাইন সিএসএস এর মাধ্যমে। এবার আমি একটু পেজটা রিলোড দেই, দেখেন বর্ডার যদি দিতে চাই তাহলে আমরা এখানে লিখবো যে বর্ডার 1 পিক্সেল। এবার বর্ডারটা যে 1 পিক্সেল লিখলাম, আগে তো শুধু লিখলাম যে বর্ডার 1, জাস্ট তাই হয়ে যেত, কিন্তু এখন আর তা হবে না। আমাকে বর্ডার দিতে চাইলে এটা লিখতে হবে বর্ডার 1 পিক্সেল, যেটা আসলে এটার একটা বর্ডারের উইডথ বোঝায় যে কতটুকু উইডথ হবে আর ওয়েট হবে। আর বর্ডারটা আসলে কি একদম সলিড হবে না ডট ডট আকারে হবে নাকি ড্যাশ ড্যাশ হবে। তো যদি সলিড হয়, সলিড বলতে একদম স্ট্রেট লাইন যেরকম আর কি, তো আমি এখানে সলিড লিখলে সলিড হবে। এরপরে এটাকে বলা হয় বর্ডারের স্টাইল। আর তারপরে আমরা লিখবো হচ্ছে বর্ডারের কালার। কালারটা ধরেন আমি দিলাম হচ্ছে ব্ল্যাক, একটা ব্ল্যাক কালার দিলাম, যেটা হচ্ছে একটা বর্ডারের প্রপার্টি ভ্যালু দিয়ে ইউজ করলাম, এখানে ইউজ করে আমি টেবিলের দিলাম, বর্ডারটা দিলাম হচ্ছে টেবিলের। তো এবার আমি যদি পেজটা রিলোড দেই তো দেখতে পাবো যে আমার পুরো টেবিলটার চারদিকে হচ্ছে একটা বর্ডার হয়েছে, বাট আমাদের আগের মতো করে বর্ডারটা হয় নাই, হয়েছে। না। আগে যেভাবে আমরা মানে বর্ডার দিলেই সবগুলো একটা বর্ডারে আসতো, এখন কিন্তু এভাবে হয় নাই। তার মানে এটা শুধুমাত্র একটা লাইনে ইউজ হয়। এটা ইনলাইন বলার অর্থই হচ্ছে যে এটা শুধুমাত্র একটা লাইনে ইউজ হবে, আপনার অন্য কোথাও অন্য কোনো জায়গায় মানে এটার ইফেক্ট পড়বে না, মানে ওইভাবে ওটা আপনি যেখানে আমি ইউজ করতেছি, যেমন আমি টেবিল ট্যাগ ইউজ করছি শুধুমাত্র টেবিল ট্যাগের ভিতরেই কাজ করতেছে, এছাড়া আর এইখানে কিন্তু কাজ করতেছে না। টিআর এর মধ্যে বা না। টিডির মধ্যে কিন্তু কাজ করতেছে না। তো টিআর এর মধ্যে কাজ করতে চাইলে আমাকে অবশ্যই টিআর এর মধ্যে গিয়ে স্টাইল ইউজ করতে হবে। তো এটা হচ্ছে আমার ইনলাইন সিএসএস এর একটা এক্সাম্পল, যেটা হচ্ছে কি আমি আর একবার যদি এটা বলি, যেমন আমি এখানে ট্যাগের নাম দিলাম, ট্যাগের নাম ক্লোজ করলাম, এরপর আমরা স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড করলাম, তারপর হচ্ছে এখানে গিয়ে আমরা ওই স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে কিছু প্রপার্টিজ ভ্যালু দিলাম, যেটা আমরা সিএসএস থেকে নেটে আসতেছে। সমস্যা করতেছি, কথা হ্যালো, কথা বলতে যায় না। কথা বুঝতে পারেন নাই? এদিক দিয়ে একটু নেটে বেশি সমস্যা করছে। আচ্ছা দেখেন, তো এইটা হচ্ছে ইনলাইন সিএসএস এর একটা এক্সাম্পল, ঠিক আছে। জি। তো আরেকটা এক্সাম্পল আমি দেখাই, সেটা হচ্ছে একটা ডিভিশন নেব। ডিভিশন বলতে আমরা কি বুঝি, কোনো একটা আপনাকে যদি বলা হয় যে একটা এরিয়াকে মিন করা হয়, তো আপনি এটাকে একটা ডিভিশন বলবেন যে এটা একটা ভাগ, এটা একটা আলাদা ভাগ। তো এই সবগুলোকে আমরা যখন সেপারেটলি আলাদা আলাদা মানে ডিভাইড করে নেব, সেটাকে আমরা ডিভিশন আকারে মানে উল্লেখ করব। তো এটা মূলত আমরা ডিভ নামের একটা ট্যাগ ইউজ করব, ডিভ ট্যাগ। দেখেন ডিভ ট্যাগ যেটাকে ডিভিশন করে আলাদা আলাদা করে, ডিভ ট্যাগের শুরু এবং শেষ আছে, শেষ করতে হবে। এরপর আপনি এখানে যাই লেখেন, তো আমি এখানে ধরেন আমি লিখলাম হচ্ছে আমি কিছু টেক্সট লিখলাম, অনেক বড় টেক্সট, আবার এটা আরেকটা লিখলাম যেটা আমি একদম ছোট্ট করে দিলাম, তারপর আরেকটা দিলাম আর একটু বড় হলো, বেশি বড় না। এখন দেখেন যে এই যে আমি ডিভ দ্বারা এগুলোকে আলাদা করলাম, এগুলো কিন্তু এক লাইনে হবে না, মানে এটা এখান থেকে শুরু হয়েছে এখানে গিয়ে শেষ হয়েছে, এরপরে কিন্তু এর একটু পাশে হোল্ড করবেন, এটা হবে একটু না। হোল্ড করেন, হুম। একটু হোল্ড করেন। হুম, নেটে খুবই বেশি সমস্যা করতেছে। তো আমি যেটা বলতেছিলাম যে এখানে একটা ডিভ নিলাম, ডিভ ট্যাগ দিলাম, যেটা আসলে একটা সেকশনকে আলাদা করে। আবার এখানে একটা ডিভ নিলাম, এখানে একটা ডিভ দিলাম, বাট এদের কোনো আমি আইডেন্টিফাই করি নাই আইডি বা ক্লাস দ্বারা, জাস্ট নাম দিলাম, যেরকম আমরা পি ট্যাগ ইউজ করি সেরকম অনেকটা। তো এবার আমি যদি এখানে পেজটা রিলোড দেই, দেখেন এই লাইনটা এইখানে গিয়ে হচ্ছে শেষ হয়েছে, এরপরে কিন্তু আর একটা শুরু হয়েছে, তাই না? জি। তারপরে আরো একটা শুরু হয়েছে। তো এই যে প্রত্যেকটা এইগুলো কিন্তু আলাদা আলাদা সেপারেট হচ্ছে, মানে আলাদা আলাদা ভাবে। তো এইখানে ডিপটা মূলত যদি আমি শুধু একটা রাখি, দেখেন শুধু ডিপ ট্যাগ রাখলাম, কোনো আমি টেক্সট দিলাম না, যদি আউটপুটে কিছু দেখাবে না, কারণ ওখানে কোনো কিছু নাই। কিন্তু আমি যদি এখানে ধরেন যদি একটা স্টাইল ট্যাগ ইউজ করে আহ, ধরেন এখানে স্টাইল ট্যাগ ইউজ করে একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিলাম, গ্রে কালার, গ্রে একটা কালারের নাম এটা ইউজ করলাম,
এরপরে আমি যদি এখানে একটা হাইট ইউজ করতাম, উইডথ দিলাম না, উইডথটা যেটা বাই ডিফল্ট আছে ওটাই থাকবে, আমি উইডথ দিলাম ধরেন 100 px, হাইট উইডথটা পরে দিচ্ছি, হাইটটা ইউজ করি, দিয়ে আমি একটু পেজটা রিলোড দিলাম। তো দেখেন যে আসলে আমার এই যে div ট্যাগ যেখান থেকে শুরু হয়েছে, আমরা মানে ওইটার একটা হাইট দেওয়ার কারণে ওই হাইট পর্যন্ত, এবং এটার ওয়েট কিন্তু একদম টোটালি আমার যে স্ক্রিনের ওয়েট ততটুকু কিন্তু এর ওয়েট বাই ডিফল্ট আর কি। তো এইভাবে কিন্তু এটা ডিপ নিয়ে আমি এভাবে একটা স্টাইল ইউজ করে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, দেন এর হাইট ইউজ করতে পারি। এখন ধরেন আমি যদি এখানে একটা ওয়েট দিতাম, ধরেন এখানে ওয়েট দিলাম হচ্ছে 100 px, হাইট দিলাম 100 পিক্সেল, ওয়েট দিলাম 100 পিক্সেল, দিয়ে আমি পেজটা রিলোড দিলাম, তাহলে ওই ডিভিশনটার কি হলো, একটা নির্দিষ্ট ওয়েট হাইটে চলে আসছে, যেটা আমরা অলরেডি এরকম কাজটা শুধু এইচটিএমএল এর অ্যাট্রিবিউট ইউজ করে ইমেজের মধ্যে এর আগে করছি, তাই না? জি তো আমরা একটা div কে ওইভাবে একটা ইনলাইন সিএসএস ইউজ করতে পারি। আচ্ছা, এই হলো আমাদের ইনলাইন সিএসএস। আমি আর একটা দেখাই ইন্টারনাল সিএসএস, এরপরে আপনি দুইটা আমাকে দেখাবেন, এরপর আমি এক্সটার্নাল সিএসএসটা দেখাবো। তো ইনলাইন সিএসএস মূলত ইউজ করে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে এই প্রপার্টি ভ্যালুগুলো ইউজ করা হয়। এখন আপনি প্রপার্টি ভ্যালু তো অনেক আছে, এগুলো আসলে আমাদের আস্তে আস্তে শিখতে হবে, কাজ করে করে শিখতে হবে। তো এবার আমি একটু অ্যাঙ্কর ট্যাগ দিয়ে শুরু করতে চাই, যেটা হচ্ছে এই ইনলাইন সিএসএস। তো আমি দেখলাম, এখন আমি ইন্টারনাল সিএসএস দেখাবো। ইন্টারনাল সিএসএস এর ক্ষেত্রে এইগুলাতেই আমি সেম কাজও করতে পারবো, বাট আমি সেই জিনিসটা একটু অ্যাঙ্কর ট্যাগে দেখাতে চাই। তো আমি এখানে একটু ফাইল বানায় নিয়ে দিলাম হচ্ছে internal html, মানে যেখানে আমি ইন্টারনাল সিএসএস টা ইউজ করব মূলত। এখানে গিয়ে আমি ধরেন এখানে লিখলাম হচ্ছে internal css, এরপরে এখানে একটা ট্যাগ লিখলাম, নাম দিলাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। আচ্ছা, অ্যাঙ্কর ট্যাগের কাজ কি? অ্যাঙ্কর ট্যাগের কাজ হচ্ছে আমরা একটা পেজ থেকে আরেকটা পেজে যাই না লিংকের মাধ্যমে ক্লিক করলে? জি তো এই অ্যাঙ্কর ট্যাগের কাজই হচ্ছে যে সে এখানে একটা নাম লিখছেন যে গুগল। এখন আপনি যখন এই গুগলটা যখন আপনি মানে আপনার ব্রাউজারে দেখতে পাবেন, আপনি আপনি মূলত দেখবেন হচ্ছে গুগল লেখাটা। তো এইটা একটা লিঙ্কিং হয়ে থাকবে। আমি যদি পেজটার আউটপুট দেখি, এটা দেখেন মাউস নিলে এটা চেঞ্জ হচ্ছে, যে লিঙ্কিং হচ্ছে, কিন্তু মানে এটা যে লিঙ্ক এটা বোঝা যাচ্ছে যে আমি যখন মাউস নেই তখন এটা হাতের মতো কিছু চলে আসে, এর দ্বারা আমি বুঝতে পারি এটা একটা লিঙ্ক। তো এখানে ক্লিক করলে কোন একটা পেজে যাবে, তো সেই পেজটা কোন পেজে যাবে বা কোথায় যাবে সেটা আমরা এই href অ্যাঙ্কর ট্যাগ লিখে, অ্যাঙ্কর ট্যাগ শুরু শেষ, তারপরে href লিখতে হবে। এর মধ্যে কি আমি যদি লিখতাম যে google.com, অথবা আমার যদি এখানে একটা পেজের নাম থাকতো যেমন হোম পেজ, তাহলে আমি লিখতাম যে index.html, তাহলে এই পেজে গিয়ে লিঙ্কটা হতো। তো অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমি ইউজ করলাম মূলত হচ্ছে একটা লিঙ্ক google.com, আর এখানে লিখলাম হচ্ছে গুগল। এবার আমি যদি পেজটা রিলোড দেই, দেখেন আমি যখন এখানে মাউস নিচ্ছি এটা তো লিঙ্ক বোঝা যাচ্ছে, যদি আমি ক্লিক করি এটা চলে যাবে হচ্ছে google.com। আচ্ছা, এখানে google.com এভাবে না লিখে এর সাথে হলো http দিতে হয়। মানে ব্যাপারটা হলো, আমি যদি এখানে google.com সাইটের লিঙ্ক দিতে চাই, প্রকৃত লিঙ্কটা কোন একটা ওয়েবসাইটের লিঙ্ক, তাহলে এই লিঙ্কটা আমি কপি করব ফার্স্টে, তারপরে এখানে গিয়ে যদি আমি পেস্ট করে দিই এই যে https, দেন হচ্ছে এটা। তো এবার একটু আমি আবার একটু ব্যাগে চলে যাই, যাওয়ার পরে আছে এখানে, যাওয়ার পরে আবার আমি রিলোড দিই পেজটা, দিয়ে আমি এখন ক্লিক করি, এখন কি করতেছে সে google.com এ সে চলে যাচ্ছে, তাই না? জি তো এটা হচ্ছে মূলত অ্যাঙ্কর ট্যাগের কাজ। অ্যাঙ্কর ট্যাগের ট্যাগ আরো থাকবে, আমি আপনাকে ইন্টারনাল সিএসএস টা বোঝাই। তো ইন্টারনাল সিএসএস টা আসলে এই যে হেড ট্যাগ যেটা আছে, হেড ট্যাগ আমরা এখানে হেড যেটা দেখতে পাচ্ছি, এই হেড ট্যাগের মধ্যে আমাদেরকে ইন্টারনাল সিএসএস ইউজ করতে হয়। এর আগে দেখলাম হচ্ছে কি ইনলাইন সিএসএস, যেটা আমরা একটা সরাসরি এইচটিএমএল ট্যাগের লাইনের মধ্যেই লিখতে পারি। এখন আমরা ওইটা ইউজ করি আরেকটু স্ট্যান্ডার্ড হব, মানে আগের চাইতে এটা আসলে এটা ইউজ করা আসলে বিরক্তকর, আপনাকে প্রত্যেকটা লাইনের মধ্যেই সিএসএস গুলো অ্যাড করতে হবে। তো এইটা চাইতে আমরা আরেকটু ভালো জায়গায় যেতে চাই, মানে যেখান থেকে এই জিনিসটা আসলে যেন সলভ হয়ে যায়। তো সেটা কি, এটা আমরা আমাদের ইন্টারনাল সিএসএস। তো আমরা এই
টাইটেল ট্যাগ যেখানে শেষ হয়েছে অর্থাৎ হেড ট্যাগের ভিতরে আমরা একটু স্পেস নেই, তারপরে আমরা এখানে একটা ট্যাগ ইউজ করব, একটা ট্যাগ নাম হলো স্টাইল। আগে স্টাইল ট্যাগটা মানে স্টাইল নামে কি ইউজ করছি, অ্যাট্রিবিউট। এখন আমি ইউজ করতেছি কি নাম, কি হিসেবে, একটা ট্যাগ হিসেবে, ট্যাগ। স্টাইল ট্যাগ। এই স্টাইল ট্যাগটাই মূলত যখন আপনি ইউজ করবেন একটা পেজের মধ্যে, এটা এখানে ইউজ করবেন এই অংশে, এটাই হলো আপনার ইন্টারনাল সিএসএস। আপনাকে মূলত আমি একটা কথা বলছিলাম এর আগে যে ইন্টারনাল সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস দুইটা মানে এর স্ট্রাকচার বলেন সবকিছু সেম, এক্সটার্নালটা আলাদা ফাইল থাকে, ইন্টারনালটা ভিতরে থাকে। তো ইন্টারনাল ভিতরে বলতে এই স্টাইলের ভিতরে থাকে। এখন এই যে অ্যাঙ্কর ট্যাগ যেটা আছে, আর আরেকটা ট্যাগ আমি ইউজ করি, H2 ইউজ করি। এখানে কিছু ট্যাগ আমি টেক্সট নেই বোঝার সুবিধার্থে। তো আমার এখানে মূলত দুইটা আউটপুট আসবে, একটা গুগল লিংক, একটা হচ্ছে এই লেখাটা। এখন দেখেন, ধরেন আমি এই যে এখানে আমি কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার আইডি অথবা ক্লাস ইউজ করি নাই, করছি না। সরাসরি কিন্তু এখন পর্যন্ত এই এখানে ইনলাইন সিএসএস তে ইউজ করছি। এখানে তো এমনিতেও ক্লাস বা যে কোনো কিছু ইউজ মানে আইডি ক্লাস কোনো কিছু দরকার হয় না, বাট ইন্টারনালের ক্ষেত্রে দরকার হয়। তো আমি আপনাকে ফার্স্টে বলছিলাম যে আমরা ট্যাগ নেম ইউজ করতে পারি, তাই না, এই যে সিলেক্টরের মধ্যে। তো প্রথমে ট্যাগ নেমটাই আমি কাজ করি। ট্যাগ নেম বলতে এখানে এইটার ট্যাগ নেমটা কি হবে, এ এ ট্যাগ, কারণ এ ট্যাগ শুরু জি। এবং শেষ হয়েছে। সো আমি কি লিখতে পারি, ট্যাগ লিখতে পারি, এ। তারপরে স্পেস দিয়ে একটা স্পেস দিয়ে আমি সেকেন্ড ব্র্যাকেট দেব, কার্লি ব্র্যাকেট যেটা বলে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যায় যদি আমি কাকে সিলেক্ট করছি এখন, এ। হ্যাঁ এই একে আমি একটা কালার দিতে চাই। এখন দেখেন এখানে একটা কালার কি আছে, আমি বুঝতে পারতেছেন এটা কি কালার, এটা হয়তো বা একটা কি বলে পার্পল টাইপের কালার হবে। আমি এটাকে একটা কালার দিতে চাই এই লেখাটাকে। আবার নিচে দেখেন এটা আন্ডারলাইনও দেখা যাচ্ছে, তাই না, যেটা আমরা দেই নাই, কিন্তু আমরা ইউজ করি নাই। আমরা আন্ডারলাইন হওয়ার জন্য যে ইউজ করতে হয়, ইউ ট্যাগ, এটা কিন্তু আমরা ইউজ করি নাই। তারপর একটা লিংকের হওয়ার ইয়েতে অ্যাঙ্কর ট্যাগে এটা আসলে বাই ডিফল্ট এভাবে চলে আসবে। তো আবার কালারটা এরকম, তো আমি চাচ্ছি যে এটা আসলে একটু চেঞ্জ করব। তো আমি এর আগে কি বলছি যে আমরা ফার্স্টে সিলেক্টর লিখবো, তারপরে কার্লি ব্র্যাকেট, এর মধ্যে প্রপার্টি ভ্যালু দেবো। মানে প্রপার্টি বলতে এখানে একটা প্রপার্টি আসবে, তারপরে ভ্যালু। প্রপার্টি বলতে ধরেন আমি কালার ইউজ করতে চাই, আমি শুরুতে কালারে থাকি, পরে অন্যান্য বিষয়গুলো নিয়ে আসবো। কালার যদি দিতে চাই, ধরেন কালারটা হচ্ছে এটা আমি কি কালার দিতে পারি, ব্ল্যাক দেই। যদি ব্ল্যাক এর মতোই মনে হচ্ছে, দেখেন বুঝতে পারেন কিনা, পেজটা রিলোড দেই, কালারটা কি চেঞ্জ হয়েছে? আচ্ছা জুম করে যাতে বোঝা যাবে, দেখেন এখন ব্ল্যাক মনে হচ্ছে, তাই না? আচ্ছা ডিফারেন্ট আরেকটা কালার দেই, ব্ল্যাক দিলাম না, ব্ল্যাক ইউজ না করে এবার এটাকে গ্রিন দিলাম, গ্রিন। এবার এখানে কি রিলোড দেই পেজটা, গ্রিন হয়েছে। যেটা আমরা চাইলে কিন্তু এখানে যে এর মধ্যে স্টাইল ট্যাগ ইউজ করে দিতে পারতাম। এখানে যদি আমি গ্রিন লিখতাম, কালার লিখে গ্রিন দিতাম, হয়তো না? জি। অবশ্যই হয়তো, কারণ আমরা একটু আগে এটা দেখছি। তো এটা লেখার সুবিধা কি, আমি লিখলাম, এবার এখানে তো আমি দিতে পারতাম, তাহলে এখানে লিখলাম কেন? এর কারণ হচ্ছে ধরুন আপনার আরেকটা অ্যাঙ্কর ট্যাগ আছে, আরেকটা ট্যাগ আছে। তো আপনি যখন ধরেন এটা হচ্ছে ফেসবুক, এখানে ফেসবুকের লিংকটা বলে দিই। ওকে, এটা হচ্ছে গুগলের লিংক, এটা ফেসবুকের লিংক। তো আমি এখানে স্টাইলের মধ্যে এখানে অ্যাঙ্করটা ইউজ করছি, এ এখানে কয়টা আছে, দুইটা। তার মানে অ্যাঙ্কর ট্যাগ দুইটা থাকার কারণে এখানে একটা মাত্র অ্যাঙ্কর ট্যাগে দেওয়া মানে হচ্ছে যে আমার আসলে এই নামের যতগুলা অ্যাঙ্কর ট্যাগ আছে সবগুলোর কালারই গ্রিন হবে। তো আমার এখানে আছে যেহেতু দুইটা, স্বাভাবিকভাবে আমার এখানে দুইটাই কালারই গ্রিন হবে। কিন্তু আপনি যদি চান যে আমি গুগলের কালারটা তো গ্রিন দিছি, ফেসবুকের কালারটা আমি অন্য কালার দিতে চাই, যেটা আপনি হয়তোবা এই ইনলাইন সিএসএস, আচ্ছা ইনলাইন মানে ইনলাইন, হ্যাঁ ইনলাইন সিএসএস ইউজ করে দিতে পারতেন। কিন্তু এইবার একটা কথা হচ্ছে যে আপনি যদি এখানে, এটা হচ্ছে গুগলের লিংক, এটা হচ্ছে ফেসবুকের লিংক, দুইটা তো আপনি বুঝতেছেন না যে মানে কোনটার কালার কি দিবেন, মানে সরাসরি এ লিখে। তো ওই ক্ষেত্রে আপনাকে
আইডি অথবা ক্লাস ইউজ করতে হবে, তখন আইডি ক্লাস অনুযায়ী দিতে হবে, দেন কালার চেঞ্জ হবে। আরেকটা ব্যাপার কি, যদি আমি এখানে যদি দুইটাতেই স্টাইল ইউজ করতাম, ধরেন এখানে এটা নাই, আমার এখানে স্টাইল ট্যাগ আছে, এরপর আমরা এখানে কালার লিখলাম হচ্ছে গ্রিন, দেন হচ্ছে এই জিনিসটা একটু কপি করি, এখানে গিয়ে কালার লিখলাম হচ্ছে গ্রিন। আমি যদি দুইটাতে সেম চাইতাম তাহলে আমাকে কিন্তু দুই জায়গায় লেখা লাগতো। এটা থেকে আমাকে মানে এটা এইটার অসুবিধা থেকে করার জন্য আমরা একটা মাত্র লিখছি। এখন এখন কিন্তু কালার হবে দুইটাতেই গ্রিনই থাকবে, কিন্তু আপনি যদি এখানে গ্রিন চেঞ্জ করে এটা যদি ব্লু লেখেন তাহলে এটা কালার কিন্তু ব্লু হয়ে যাবে, জি যেটা আসলে ইনলাইন সিএসএস ইউজ করে করতে পারি। কিন্তু আমি যদি, যেহেতু আমার এই তাহলে আমার আসলে ইন্টারনাল সিএসএস টা কেন ইনলাইন সিএসএস তে বেটার, এটা তো আপনি বলতে পারেন যে তাহলে আমার ইন্টারনাল সিএসএস টা কেন ইনলাইনের চাইতে বেটার। আমি একটু আগে যখন অ্যাঙ্কর ট্যাগ লিখে যখন কালার আমি গ্রিন দিলাম, দুইটাই গ্রিন হয়ে গেছে, বুঝলাম যে দুইটাই আমার গ্রিন হবে। আচ্ছা, আমি যদি আরো একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে একটা মানে গ্রিন কালার বা ব্লু কালার দিতাম তাহলে কি হইতো দেখি তো। ধরলাম যে এটা আমার প্রথমে ধরে নিলাম, মানে কথার কথা ধরে নিলাম হচ্ছে এটা আমার প্রথম এ, মানে এটা আমি আর একটা এ দেবো, আমাদের মানে মনে হচ্ছে যে হয়তো বা সেকেন্ডে তো এটাই হবে। আমি এখানে কি কালারটা ব্লু লিখে দিলাম, তাহলে এটা হচ্ছে আমার প্রথমে, এটা সেকেন্ডে, এটা প্রথমে, এটা সেকেন্ডে, এরকম এটা মনে হচ্ছে। যদি আমি এই পেজটা রিলোড দিয়ে দেখি কি হয়, দেখেন দুটোতেই ব্লু আসতেছে, তার মানে প্রথমটা কাজ করতেছে না, তাই না? জি এটা একটা কারণ আছে, কারণ হচ্ছে অবশ্যই যদি সেম রুল আপনি ইউজ করেন, দ্যাটস মিন এটা তো সেম, সেক্ষেত্রে অবশ্যই সবার নিচেরটাই আপনার কি হবে, সিএসএস পাবে, উপরেরটা পাবে না। মানে সর্বশেষ যেটা ইউজ করা আছে সেটাই হচ্ছে সিএসএস টা পায়। তাহলে এটার সমাধানটা কি? এটার সমাধান কি? আমি এটা গ্রিনই চাই, এটা ব্লুই চাই। সমাধান হচ্ছে আপনাকে এখানে আইডি ইউজ করতে হবে অথবা ক্লাস ইউজ করতে হবে। আচ্ছা, আমি আইডি তে চলে আসি একটু। ধর এটার নাম দিলাম হচ্ছে আমার গুগল লিংক, এবার এটার নাম দিলাম হচ্ছে ফেসবুক ফেসবুক লিংক। দুইটা ডিফারেন্ট নাম দিলাম। তারপরে যদি আমি এটাকে ইউজ করতে চাইতাম এখানে, তাহলে কি লিখতাম বলেন তো? হ্যাশ হ্যাশ, তারপরে এই লিংকের নামটা। আর এইটা যদি জি এখানে ইউজ করতাম তাহলে আমি এটা কপি করে এখানে গিয়ে লিখতাম হ্যাশ তার ফেসবুক। তার মানে আমি এখন কিন্তু দুইটাকে ডিফারেন্ট ভাবে আইডি ইউজ করে দুইটা অ্যাঙ্কর ট্যাগকেই সেম ট্যাগকেই ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিতে পারতেছি। রিলোড দিয়ে দেখি তো। এটা অবশ্যই এখন কি হয়েছে, এটা গ্রিন গ্রিন হয়েছে, এটা ব্লু হয়েছে, যেটা আমাদের আসলে আইডি ইউজ করার ফল। জি ইন্টারনাল সিএসএস টা আসলে এভাবে ইউজ করে। এখন আপনি যদি হেডিং টু কে যদি বলেন হেডিং টু, তারপরে এখানে যদি ধরেন একটা কালার ইউজ করতে চান হচ্ছে মেরুন, এটা কালারের নাম। আহ, তারপরে আমি যদি এখানে গিয়ে রিলোড দেই, এটাতে মেরুন কালার হবে, এটা ডিফারেন্ট একটা কালার হবে। তারপরে যদি আপনি আরো একটা ট্যাগ ইউজ করেন, কিছু প্যারাগ্রাফ নিলেন, নিয়ে এর মধ্যে কিছু লেখা লিখলেন, ধর আমি কিছু লেখা লিখি, এটা বড় টেক্সট নেই, অনেক বড় টেক্সট। এখন যদি আমি প্যারাগ্রাফ ট্যাগটাকে যদি কালার দিতে চাই তাহলে কি করব, এখানে গিয়ে নিচে লিখবো প্যারাগ্রাফ ট্যাগ, তারপরে গিয়ে ধরেন, আচ্ছা আমি এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে ব্ল্যাক, ধরেন ব্ল্যাকই দিলাম, মানে এইটাকে প্যারাগ্রাফকে দিয়ে কি হয়, মানে বোঝা যাচ্ছে না যে এখানে লেখা আছে, কারণ লেখার কালার এবং ব্যাকগ্রাউন্ডের কালার কি হয়েছে, সেম হয়েছে না, সেজন্য এরকম হয়েছে। তো সেক্ষেত্রে আমি চাইলে এখানে আরেকটা প্রপার্টি ইউজ করতে জি পারি কালার নামে, যার নাম দিলাম হচ্ছে হোয়াইট। এটা হচ্ছে কালারটা মানে কার ক্ষেত্রে কাজ করবে, কালারটা টেক্সটের ক্ষেত্রে, আর ব্যাকগ্রাউন্ডটা পুরো এরিয়ার ক্ষেত্রে। টেক্সটের ক্ষেত্রে তো আমি যদি এবারে পেজটা রিলোড দিতাম দেখেন, তাহলে কি হতো, আমি কালারটা হোয়াইট ইউজ করার কারণে এটা কালারটা হোয়াইট হয়ে গেছে। আপনি কি বুঝতেছেন? জি আচ্ছা, তাহলে আপনি একটু আমাকে কাজ করে দেখান।
আচ্ছা, তো আমরা তো দেখলাম হচ্ছে কি দেখলাম ইনলাইন সিএসএস এবং ইন্টারনাল সিএসএস কিভাবে ইউজ করা হয়। তো আমি যদি আমরা আসলে এই বিশেষ করে ইন্টারনাল ইনলাইন মূলত খুব একটা ইউজ করব না, কিন্তু আমাদের তো জানতে হবে যে আসলে এগুলো কিভাবে ইউজ করে। তো আপনি যদি বলা হয় যে একটা ইন্টারনাল সিএসএস ইউজ করে দেখান, আপনি এভাবে স্টাইল ট্যাগ নিয়ে তার মধ্যে সিএসএস লিখবেন। ইনলাইনটা তো বুঝতে পারছেন যেভাবে লিখতে হয়। তো এখন আমি যদি একটু ইয়েতে যাই, এটা ক্লোজ করে দিই। আচ্ছা, আমি এবার একটু আরেকটু আরেকটা ফাইল বানাবো যেটা আমি এক্সটার্নাল সিএসএস এর জন্য ইউজ করব। তো প্রথমে ইন্ডেক্স একটা ফাইল তৈরি করি, নাম দিলাম হচ্ছে external ডট এইচটিএমএল, ফাইলের নাম দিলাম এক্সটার্নাল। এখানে আমি এইচটিএমএলটা লিখি, এইখানে এক্সটার্নাল, একটু ভালো করে খেয়াল করেন, এটা একটা বেশি ব্যাপার হচ্ছে ইম্পর্টেন্ট। এক্সটার্নাল সিএসএস মানে হচ্ছে যে আপনাকে আলাদা একটা ফাইল এর সাথে লিংক করতে হবে। এখন আমাদের আর একটা ফাইল তো নাই, তো সো আমাকে ওই ফাইলটাকে তৈরি করতে হবে। তো আমি একটা ফাইল জি। নেব, নিউ ফাইল, যার এক্সটেনশন থাকবে, আমরা যেরকম এইচটিএমএল এর ক্ষেত্রে ডট এইচটিএমএল লিখি, সেক্ষেত্রে থাকবে ডট সিএসএস। এখানে গিয়ে লিখবো একটা ফাইলের নাম, যে কোনো নাম দিতে পারেন, আমি নাম দিলাম স্টাইল ডট এসসিএসএস, স্টাইল ডট সিএসএস, মানে সিএসএস না, মানে স্টাইল ডট জি। সিএসএস। আচ্ছা, এইটা তো একটা ফাইল হইলো। আর এক্সটার্নাল ফাইল বা আমি যেই ফাইলে লিংক করতে চাই, হতে পারে এটা ইনডেক্স ফাইল অথবা এই ফাইল, তো আমি এটা এই লিংকটাও করব মূলত হেডের মধ্যে। এখানে এবার আমরা একটা লিংক ট্যাগ নেব, নতুন একটা ট্যাগের নাম দেখেন যে লিংক ট্যাগ, এল আই এন কে। এখন লিংক ট্যাগের মধ্যে কি কি থাকে, লিংক ট্যাগের মধ্যে আপনাকে দিতে হবে হচ্ছে ওই ফাইলের লিংকটা। তো আমরা এর আগে ইমেজের মধ্যে লিখতাম হচ্ছে সোর্স, তাই না? এখানে আসলে সোর্স জি। লিখলে হবে না, এখানে আবার একটু আগে আমি একটু দেখালাম যে অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে দেখালাম যে এইচআরইএফ, এই যে এইচআরইএফ দেখালাম না, এই যে জি। এটা আসলে হাইপার রেফারেন্স বোঝায়। জি। তো এখানেও আমাকে এইচআরইএফ লিখতে হবে, এগুলো মনে রাখতে হবে আপনাকে, যে কোথায় সোর্স লিখবেন, কোথায় এইচআর লিখবেন। যেমন এখানে এইচআরইএফ লিখতেছি, আবার জাভাস্ক্রিপ্ট লিংক করতে গেলে আলাদা ফাইল থাকবে, কিন্তু এক্ষেত্রে আবার সোর্স লিখতে হবে, এসআরসি লিখতে হবে। তো বাট সিএসএস এর ক্ষেত্রে এইচআরইএফ লিখতে হবে। এখানে যা, যেহেতু আমার ফাইলটা এইখানেই আছে, অন্য কোনো ফোল্ডারে নাই, যে কনসেপ্টটা অ্যাকচুয়ালি ইমেজের মধ্যে আমি আপনাকে বলছিলাম যে একটা ইমেজ যদি কোনো ফোল্ডারে থাকে তাহলে ফোল্ডারে লিংক দিতে হয়, অন্য কোনো ফোল্ডারে থাকলে ওইভাবে দিতে হয়। তো এখানে যেহেতু এই জায়গায় আছে, সো আমি এখানে ওই ফাইলের নামটা বলে দেবো, স্টাইল ডট সিএসএস। সিএসএস। এটা লিংক হয়ে গেছে, কিন্তু এখন এটা কাজ করবে না। আর লিংকটা কিন্তু অবশ্যই ক্লোজ করতে হবে না, একটা সিঙ্গেল ট্যাগ লিংক ট্যাগ। আচ্ছা, একটু হোল্ড করেন, আমি একটু ফোনটা ধরি। যেটা বলতেছিলাম যে আমাদের কিন্তু এখনই লিংকটা কাজ করবে না, এখানে আরো একটা নতুন তথ্য এখানে অ্যাড করতে হবে, সেটা হলো আরইএফ, যেটাকে আমরা আসলে রেফারেন্স, রেফারেন্স না আসলে আরইএফ হচ্ছে রেফারেন্সই মিন করে অ্যাকচুয়ালি। তো এখানে আসলে লিখতে হবে আপনাকে একটা কমন কথা, যেটা সবগুলো সিএসএস লিংকের ক্ষেত্রে একই কথা লিখতে হবে, যে আরইএফ, দেন এখানে গিয়ে লিখতে হবে আপনাকে স্টাইল, সরি দাঁড়ান ওয়েট করেন, লিখতে হয় হচ্ছে স্টাইল শিট। আপনাকে এখানে লিখতে হবে হচ্ছে স্টাইল শিট, এটা ভুলে গেছিলাম একদম, স্টাইল এন্ড শিট, এই কথাটা সব জায়গায় লিখতে হবে। কেন লিখবেন, এটা আসলে আপনি যে একটা এই, আমরা তো আসলে আহ, আমরা আসলে কি বলি যে ক্যাসকেডিং স্টাইল শিট, তাই না? সিএসএস মানে কি, ক্যাসকেডিং স্টাইল শিট। তো এটা আসলে যে একটা স্টাইল শিট ফাইল, এটা আসলে এখানে বোঝাই দিলাম যে এটা এই যে সিএসএস টা লিংক হয়েছে, এটা আসলে একটা স্টাইল শিট। তো এটা লিখতে হবে হচ্ছে আরইএফ, এই রেফারেন্সের মধ্যে, যে এটা হচ্ছে কি স্টাইল শিট, এবং আপনাকে লিংক দিতে হবে কি এইচআরইএফ এর মধ্যে। আহ, আচ্ছা ওয়েট, লিংক আরইএফ না অ্যাকচুয়ালি, এখানে আরইএল হবে, এখানে অ্যাকচুয়ালি আরইএল হবে, যেটা আসলে রিলেশন বোঝায়, যেটা আসলে স্টাইল শিট ফাইল
আরেকবার বলি যে এটা আমার ফাঁকে মানে ফার্স্ট লিখতে হবে হচ্ছে লিংক ট্যাগ, তার মধ্যে আমাদের এটা ওই ফাইলের লিংকটা বলে দিতে হবে যে HREF এর মধ্যে। এরপরে আমরা লিখবো হচ্ছে REL ইকুয়াল টু স্টাইল শিট। এইটুকু লিখলে আপনার এই ফাইলের সাথে CSS ফাইলের একটা লিংক হয়ে যাবে। আমি যদি এটা এখানে লিখতাম তাহলে সেম ভাবে লিখতাম যে লিংক তারপর HREF, দেন হচ্ছে আমার এই ফাইলের নাম, তারপরে হচ্ছে REL ইকুয়াল টু কি হবে স্টাইল শিট। স্টাইল শিট। এটা ক্লোজ। তখন এই ফাইলটা CSS ফাইলটা এর সাথে লিংক হয়ে গেল, এর সাথে লিংক হয়েছে, এর সাথে লিংক হয়েছে। তার মানে এরকম ভাবে যতগুলো ফাইল থাকবে আমার ইয়েতে ওয়েবসাইটে পেজে সবগুলো ফাইলের সাথে লিংক করার জন্য আমি এইভাবে লিংকটা করে দেব। তো আমি তো এখন লিংক করে দিছি। আউটপুটে যাই, একটু এক্সটার্নাল আউটপুট দেখি, কোনো কিছু নাই। একটু ভিউ পেজ সোর্সে যাব, দেখেন মাউসের রাইট বাটন ক্লিক করে যাবেন ভিউ পেজ সোর্সে। তারপর যদি এই লিংকটা যদি ক্লিক করেন, যদি এরকম ব্ল্যাঙ্ক থাকে, যেহেতু আসলে কোনো কিছু লিখি নাই এজন্য ব্ল্যাঙ্ক আসছে, বা যদি লিংকটা ভুল হইতো তাহলে এটা এরর দেখাইতো যে পেজ নট ফাউন্ড বা এরকম কোনো একটা এরর আসতো এখানে। তো আপনি চাইলে এরকম ভাবে দেখতে পারেন, চেক করতে পারেন যে লিংকটা প্রপারলি হয়েছে কিনা। তো এখানে স্টাইল শিট তো লিখলাম, তাহলে আমি এটা এখন ইউজ করব কিভাবে? আমরা এটা একটু আগে দেখেন ইন্টারনালের মধ্যে লিখছিলাম না যে স্টাইল ট্যাগ, তার মধ্যে এই সিলেক্টর, তার প্রপার্টি ভ্যালুস, তারপরে সেই স্টাইল ক্লোজ করছি, এরকম লিখছি না? এখন আর আপনাকে জি এই স্টাইল ট্যাগও লিখতে হবে না, জাস্ট প্রপার্টি ভ্যালু লেখা শুরু করবেন। কোথায়? এই যে আমার style.css ফাইলটা আছে এই ফাইলের মধ্যে। এখন দেখেন ধরেন এর মধ্যে একটা টেবিল আছে, আমি টেবিলে যাই, টেবিল আছে, টেবিলের তারপরে টিআর আছে, টিডি আছে, এর মধ্যে আমি কিছু ডাটা এভাবে বলে দেই, দিলাম। দেখেন আমি কি করছি, প্রথমে লিংক করছি। লিংকটা কি বুঝতে পারছেন? জি আচ্ছা, লিংকের মধ্যে আমি জাস্ট মানে সিএসএস ফাইলটাকে বলে দিলাম। এখন লিংকের ওই ফাইলটাতে যাই, যাওয়ার পরে এই যে এক্সটার্নাল ফাইলে যারা যারা আছে, মানে এখন তো আমি লিখছি মাত্র টেবিল, টিআর আর টিডি, তিনটা ট্যাগ লিখছি, বডি ট্যাগও আছে, বডি ট্যাগের একটা কালার আমরা ইউজ করতে পারবো, সেটা আমি দেখাচ্ছি। এছাড়া আর আদার্স যে ট্যাগ গুলো থাকবে সেগুলো আমি ইউজ করতে পারবো। তো এক্সটার্নাল সিএসএস এর মধ্যে যে এক্সটার্নাল মানে এইচটিএমএল ফাইলের নামে যে ফাইলটা তৈরি করছে, এই ফাইলে যে লিংকটা বানাইছি style.css, তো আমি এই ফাইলে যায় এগুলোকে ধরতে পারি, বা এই ফাইলের মধ্যে মূলত আমরা আসলে লিখবো ওই HTML এর ভিতরে যে টেবিল, টিআর, টিডি আছে সেগুলোর জন্য কিছু প্রপার্টি ভ্যালু সেট করব। তো এখানে গিয়ে আমি দেব কাকে, ধরেন এখানে কিন্তু আর নতুন করে আপনাকে এরকম ভাবে স্টাইল ট্যাগ শুরু শেষ করতে হবে না, বুঝতে পারছেন? মানে সরাসরি না লিখবেন টেবিল, তারপরে মানে সিলেক্টর আর কি, এখানে সরাসরি লিখবেন আপনি সিলেক্টর, তারপরে প্রপার্টি, তারপরে ভ্যালু। টেবিলের মধ্যে গিয়ে বললাম যে উইড হচ্ছে 600 পিক্সেল, ধরে নেন উইড হচ্ছে কত, 600 পিক্সেল। টেবিলের সম্পূর্ণ যে টেবিলটা আছে টেবিলের একটা ওয়েট হবে, দেখি কি কি করে আসলে কোনো আউটপুট আসে কিনা। দেখেন তো আমার এখানে মূলত এই যে এই এটা আসলো, এটা প্রায় 600 পিক্সেল একটা এরিয়া আসছে। তো এখন এটা এটা আমি লিখছি কোথায় দেখছেন? এটা সিএসএস এর মধ্যে লিখছি, style.css এর মধ্যে, বাট পাচ্ছে কোথায়? এক্সটার্নাল সিএসএস এ গিয়ে, এক্সটার্নাল এইচটিএমএল এ গিয়ে। কারণ আমি এখানে এই টেবিলকেই আমি চুজ করছি, টেবিল ট্যাগটাকে, টেবিল ট্যাগ নাম দিলাম, সিলেক্টর ট্যাগ নেমটাকে দিলাম, তারপরে একটা কার্লি ব্র্যাকেট দিয়ে এরপরে এর একটা ওয়েট বলে দিলাম। যদি আমি হাইট বলে দিতাম এখান থেকে, হাইটও সেম ভাবে ধরেন আমি এখানে দিলাম 300 এক্স, দিয়ে এবার পেজটা রিলোড দিই, কাজ করছে। জি তারপরে ধরেন আপনি একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চান, টেবিলের ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চান, তাহলে আপনি এর নিচে আরেকটা প্রপার্টি ভ্যালু লিখবেন যে ব্যাকগ্রাউন্ড কালার। শুধু ব্যাকগ্রাউন্ড লিখলেও হয়, ব্যাকগ্রাউন্ড কালার লিখলেও হয়, তবে শুধুমাত্র কালার ইউজ করার জন্য আপনি ব্যাকগ্রাউন্ড কালার লেখাটাই মানে লিখবেন বেশি। আর ব্যাকগ্রাউন্ডের একটা ইউজ আছে, ওটা আমি দেখাবো, মানে ব্যাকগ্রাউন্ড শুধু লিখে আর অনেক কিছু অ্যাড করা যায়, সেটা আমি পরে দেখাবো। তো এখানে গিয়ে আমি একটা কালার দেব, কালারটা ধরেন আমি দিলাম হচ্ছে পার্পল, কালার হচ্ছে পার্পল কালার। এটা আসলে ব্যাকগ্রাউন্ডের কালার, অ্যাকচুয়ালি টেবিলের পুরো এরিয়া জুড়ে থাকবে। দেখি তো আসলে আসে কিনা, আসছে। আবার আমাদের আসলে বডিতে কি কালার আছে বলেন তো?
বডিতে কোনো কালার নেই। বডিতে আসলে কালার নেই, বাট বাই ডিফল্ট এটা হোয়াইট কালার দেখতে পাচ্ছি আমরা, হোয়াইট, একদম হোয়াইট। মানে যেটা আসলে আমরা এখানে ভিজিবল দেখতে পাচ্ছি, যে এখানে এইটা বাদে ফাঁকা জায়গাটা কি হোয়াইট না? জি তো এটা হচ্ছে আমাদের বডি। তো আমি যদি আমাদের যে এই যে বডি ট্যাগটা আছে এটাকে ধরি, এখানে গিয়ে যদি বডি ট্যাগ লিখি, উপরে লিখলাম আর কি, এটা টেবিলের উপরে হবে, আমি লিখলাম এখানে। এখানে যদি একটা ব্যাকগ্রাউন্ড আমি সেম ভাবে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি, যেমন ধরেন এখানে আমি ইউজ করলাম হচ্ছে ব্ল্যাক, বোঝার জন্য আমি একটা ডার্ক কালার দিলাম, ব্ল্যাক কালার আগে দিছি বডিকে। তো দেখেন বডির কালার হবে ব্ল্যাক, বাট টেবিল যেখানে এরিয়াটা আছে টেবিলের কালার হবে এটা। আমি একটু রিলোড দিই আবার পেজটা, দেখেন বডির কালার কি ব্ল্যাক হয়েছে না? জি তারপর টেবিলের কালারটা কিন্তু এরকম হয়েছে। তো আমি যদি বডির কালার যদি চেঞ্জ করি, ধরেন আমি বডির কালারটা দিলাম হচ্ছে গ্রে, যেটা আসলে হোয়াইটের চাইতে একটু বেশি ডার্ক হবে, বাট ব্ল্যাকের চাইতে কম। এই যে একটা যে কালার হয়েছে, বুঝতে পারতেছেন এটা কালার চেঞ্জ হয়েছে? জি, হ্যাঁ ওকে। তো আপনি এখন বলতে পারেন যে তাহলে আমি এখানে একটা বর্ডার দিয়ে একটু এটাকে সুন্দর করতে চাই। ওকে ফাইন। তো আমি প্রথমে যদি এখানে একটা বর্ডার ইউজ করি, দেখেন বর্ডার 1px সলিড, তারপর একটা হোয়াইট কালার দেবো, মানে যেহেতু আসলে ব্যাকগ্রাউন্ড আমি একটা কালার যে কোনো কালার ইউজ করতে পারি, আমি এখানে ধরেন আচ্ছা ইয়েলো ইউজ করি, ইয়েলো কালারটা ইউজ করি। দেন আমি এখানে পেজটা রিলোড দিই। একটা কালার হচ্ছে না চারদিকে, টেবিলের চারদিকে, জি হয়েছে? জি এখন যদি আমি এখানে একটা টিটি নিয়ে একটা কালার ইউজ করি, সেম এই যে এইটা যদি দেই, এই জিনিসটাই যদি দেই, মানে আমি বললাম টিটিরও একটা বর্ডার কালার হবে এটা, অন পেক্স সলিড, এটা মানে বর্ডার কালার আর কি, দিয়ে রিলোড দিলাম, দেখছেন কালার চেঞ্জ হয়েছে? জি এখন যদি আপনি জি বলেন যে টিটির ভিতরে আমি টিটির ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই, মানে কথার কথা ধরেন আমি এখানে গিয়ে লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার একটা হোয়াইট কালার দিলাম টিটির মধ্যে, তাহলে সবগুলো টিটির ব্যাকগ্রাউন্ড কি হবে? হোয়াইট হয়ে যাবে। জি আচ্ছা, যদি আমি টিয়ারে দিতাম, দেখেন আমি যে যেহেতু আমি এখানে দেখেন কিছু জিনিস আমি আগে পরে লিখতেছি, কেন লিখতেছি এটা বলতেছি। বডি কিন্তু আমার আপনার সবার আগে আছে, তাই না? বডিটাকের ভিতরে আছে টেবিলটা। তো এই জন্য আমি বডির নিচে টেবিল লিখছি, আর টেবিল নিচে লিখলাম টিআর কে, কারণ টেবিলের ভিতরে টিআর আছে, একটা সিরিয়াল মেইনটেইন করতেছি। আচ্ছা, এখানে কি আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিলাম হচ্ছে রেড, দেখি আসলে টিআর গুলো কালার চেঞ্জ হয় কিনা। এই যে চেঞ্জ হইছে। আবার এই যে এর ভিতরে যে লেখাটা আছে, ডাটা লেখাটা আছে, এই লেখার যদি কালার চেঞ্জ করতে চান, জি আমি যদি শুধুমাত্র এই যে টেবিলের ভিতরে যা বলি যে টেবিলের কালার হচ্ছে হোয়াইট, হোয়াইট মানে টেবিলে যত টেক্সট আছে টেক্সটের কালার হবে হোয়াইট, হয়েছে? আচ্ছা, গ্রিনটা চোখে লাগতেছে, আমি একটু এটা টেক্সট রেডটা ওয়ান দিই। না হয়ে কালার হলো কেন শুধু? হ্যাঁ, বুঝি নাই। একটু আগে যে বলছেন যে আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার, আর ব্যাকগ্রাউন্ড কালার না দিলে যদি কালার দেয় তাও হবে, তবে ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে হবে। তা ও বললেন আচ্ছা, আমি ওইটা এখন ওইটা কেন কালার দিছি বলছিলাম, শুধু ইয়েতে আমি করতেছি। এই যে দেখেন আমি যে লিখলাম হচ্ছে শুধু ব্যাকগ্রাউন্ড লিখলাম, মানে শুধু ব্যাকগ্রাউন্ড লিখে একটা কালার দিলাম, একটা কালার ইউজ করলাম শুধু, মানে জি ব্যাকগ্রাউন্ড লিখে। ও এটার আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কথা বলছেন। এটা হচ্ছে জি আপনার অনেক কিছু মিন করে, মানে ব্যাকগ্রাউন্ডের ভিতরে অনেক কিছু আছে, মানে অনেক কিছু ইউজ করা যায়, এটাকে আসলে শর্ট হ্যান্ড বলে। তো এইটার শর্ট হ্যান্ড যদি আমি একটু বিস্তারিত যাই, তখন আসলে দেখেন আমি একটু লিখি এই যে ব্যাকগ্রাউন্ড যে লিখলাম, দেখেন এখানে কি কি লেখা আছে, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ইমেজ, পজিশন, রিপিট, সাইজ, ক্লিপ। তো এই সব কিছুই, মানে শুধুমাত্র প্রথমটা বাদে, মানে ব্যাকগ্রাউন্ডটা বাদে, এর নিচে যতগুলো হাইফেন দিয়া অন্যান্য যে ইলিগুলো আছে, এই একদম নিচ পর্যন্ত, যে এই পর্যন্ত, এই সব কিছু আমি ব্যাকগ্রাউন্ড শুধুমাত্র একটার মধ্যে ইউজ করতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমি এর মধ্যে কালারটাও ইউজ করতে পারি। জি আর শুধু স্পেসিফিক যদি আমি ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চাই, স্পেসিফিক মানে আমি অন্য ব্যাকগ্রাউন্ডে আদার্স কিছু করব না, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে কালারটাই দেব, ইমেজ ইউজ করব না বা কিছু ইউজ করব না, সেক্ষেত্রে এইভাবে লিখতে হবে, মানে ব্যাকগ্রাউন্ড কালার। আর এটা শর্ট হ্যান্ড হচ্ছে শুধু ব্যাকগ্রাউন্ড, মানে শর্ট হ্যান্ড বলতে এর মধ্যে আরো আমি অনেক কিছু দিতে পারি। যেহেতু আমি এখন আপনাকে জি শুধুমাত্র কালার দিয়ে দেখাচ্ছি,
এজন্য আমি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালারটা লিখলাম। আচ্ছা এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা এটা বাদ দিই। আচ্ছা এখানে গ্রিন দিয়েছি। আচ্ছা ওকে, আমি পেজটা রিলোড দেই। দেখেন এই যে, ঠিক আছে। জি আচ্ছা আর একটা নতুন জিনিস আপনাকে আমি টেবিলে দেখাই, এটা আসলে এখন একটু বেশি হয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে আপনার এই দেখানোর ক্ষেত্রে। হয়তো মানে আপনার তো কাজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো ওই জিনিসটা দেখায়, সেটা হচ্ছে যে দেখেন, মানে লাস্ট একটা জিনিস দেখাই, যে এর মধ্যে একটা গ্যাপ দেখা যাচ্ছে না, এটা মনে হচ্ছে একটা গ্যাপ আছে, এই যে চারদিকে গ্যাপ আছে না জি সবগুলা টিডির মধ্যে, এই গ্যাপটা কিন্তু বাদ জি জি দেওয়া যায়। যে আমরা নরমালি এইচটিএমএল এর এই কোনো ট্যাগ বা ইয়া লিখে বাদ দিতে পারবো না। আমি যদি এইখানে এই দেখেন গ্যাপটা আসলে টিডির মধ্যে আছে, তো আমি টিডির মধ্যে গিয়ে যদি লিখতাম বর্ডার, সরি আমি আসলে মানে একটু ভুল বলতেছি, এটা আসলে টেবিলের ভিতরে লিখতে হবে। টেবিলের ভিতরে যদি আমি লিখি যে দেখেন বর্ডার কলাপস, কলাপস অর্থ কি এটা আমি বলতে পারবো না এখন, যেটা আসলে মানে চাপিয়ে দেওয়া এরকম কিছু মনে হয়। আর বর্ডার কলাপস কি হবে, সেপারেট হবে না কলাপস হবে, মানে কলাপস বলতে মাঝখানে যে গ্যাপটা আছে এটা থাকবে কিনা, দেখেন কলাপস হবে, তার মানে এটা সব গ্যাপগুলো কিন্তু চলে যাচ্ছে। জি এবং টেবিলটা কিন্তু দেখতে আগের মতো মনে হচ্ছে, মানে আমরা একটা টেবিল দেখছি না এর আগে ইয়াতে, জি দেখেন টেবিল এইচটিএমএল টেবিল, দেখেন একটা ডিজাইন আমি আপনাকে সিম্পলি বা বলে দিই মানে কিরকম হয়েছে। ইমেজে যাই, আমরা প্রথমে যখন টেবিল ট্যাগ নিয়ে একটু কাজ করতেছিলাম, টেবিলের ডিজাইন বা ইয়া নিয়ে, ওই বিভিন্ন ধরনের হেডিং, দেন হচ্ছে রো, মানে টেবিল যখন আমি বুঝাইতেছিলাম আপনাকে তখনের কথা বলতেছি। তো দেখেন এই যে এইটাই চিন্তা করেন যে এইখানে উপরে কি আছে, একদম উপরে একটা কালার আছে, বাট নিচে আবার ডিফারেন্ট 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 কালারটা আমি এখনই আসবো না, কারণ এটা আরেকটু ডিপলি যেতে হবে। আহ, এই এরকম না, ধরেন যে হচ্ছে যে আপনার উপরে একটা কালার দিতে চান আর নিচে একটা কালার দিতে চান, তো উপরেটা আসলে আমরা মেইনলি কিন্তু হেডিং এ রাখি, তাই না, সব সময় এই যে এই অংশটা, এই যে একদম টপে যেটা থাকে এটা কিন্তু টেবিলের হেডিং বোঝায়, তাই বলি না আমরা, মানে টিএইচ জি দ্বারা যেটাকে আমরা ডিফাইন করি, টিএইচ দ্বারা। তো আমি যদি এই যে এই টিটিটাকে আমি একটু এটাকে টিটি না লিখে জাস্ট হচ্ছে টিএইচ দিতাম, দেখেন এটা হচ্ছে এইচ ট্যাগের মধ্যে থাকলো পাঁচটা মনে আছে। আচ্ছা দেখেন এখন দিলে তো চেঞ্জ হবে না, মানে কালারটা বলতে খালি দেখেন এরকম হবে এই যে। আর এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু ওই যে এরকম বর্ডার নাই, এই যে এগুলোর মতো, কেন নাই এটা একটু জি বলতে পারবেন আমাকে, এটা দেখে। এর কারণ হচ্ছে আমরা তো টিটি তে বর্ডার দিছি, টিএইচ এ কি বর্ডার দিছি, হ্যাঁ টিএসি দেয়নি টিএইচ এ দিই নাই, রাইট, এই জন্য আসে না। তো আমি যদি দেখেন এখানে আমি যদি টিএইচ লিখে এই কাজটাই আমি এখানে করি, জাস্ট এইটুকু, তাহলে কি টিএইচ এ বর্ডার দেওয়া হয়ে গেল। এবার জি আমি যদি পেজটা রিলোড দেই, দেখেন বর্ডার আসছে। জি এখন আমি যদি এখানে একটা কালার দিতাম, মানে ব্যাকগ্রাউন্ড কালার, মানে টিএইচ কি বলে দিলাম যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কি দেওয়া যায়, এখানে একটা কালার চুজ করি ভায়োলেট। এখন আমি যদি পেজটা রিলোড দেই, তো দেখবেন যে এইটা একটা ডিফারেন্ট কালার হয়ে গেছে। তো ব্যাপারটা আসলে কিছুটা এগুলোর মতো মনে হচ্ছে না, মানে পুরোপুরি না, জি মানে কালারের সাথে ম্যাচ করবে না হয়তো, কিন্তু ব্যাপারটা তো এরকমই হইতেছে। জি যেমন যেমন এটাতে আসেন, আমি যদি এইটা ডিজাইন করি সেম এক্স্যাক্টলি, যদি মানে এরকম উপরে গ্রিন থাকবে নিচে হোয়াইট থাকবে, তাহলে কি করতাম, তাহলে আমরা এইটাকে গ্রিন দিতাম, যে টিএইচ কে, আর এটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটাকে আমরা, মানে টিএইচ এর টিটির যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা আমরা বলে দিতাম যে হোয়াইট। সরি হোয়াইটের ক্ষেত্রে এখানে হ্যাশ হবে না, জাস্ট এরকম হবে, এই যে টিএইচ এর ব্যাকগ্রাউন্ড দিলাম কি, সরি এটা ভুল লিখছি, এটা আসলে ব্যাকগ্রাউন্ডটা এখানে দিব, আর এখানে হচ্ছে বর্ডার যেটা ছিল ওটাই থাক, ইয়েলোই থাক। আর টিটির মধ্যে এটার বর্ডার সেম আছে আর ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট আছে, মানে হোয়াইট দিলাম আর কি টিটি গুলার। তো আমি যদি এখন আমাদের পেজটা রিলোড দেই, দেখেন
আচ্ছা, টেক্সটের কালার তো হোয়াইট হওয়ার কারণে হোয়াইটে বোঝা যাচ্ছে না, তো আমি হোয়াইট কালারটা কোথায় দিচ্ছি, যে এখানে দিচ্ছি, এখানে আমি ব্ল্যাকটা রাখি বা এটা উঠিয়ে দিই, তাহলে বাই ডিফল্ট ব্ল্যাকটাই পাবে। এরকম হয়েছে না কিছুটা, জি মানে কালারের সাথে পুরোপুরি ম্যাচ করে নাই, কিন্তু এরকমই তো হয়েছে। হোয়াইট এখানে এটা আছে, এটা ইয়েলো না দিয়ে যদি গ্রে দিতাম তাহলে আরো আরো বেশি ম্যাচ করতো, মানে যে এই যে বর্ডার কালার গুলো, এটা যদি ইয়েলো না ইউজ করে গ্রে কালার দিতাম, গ্রে, তাহলে একদম পারফেক্টলি ম্যাচ করার কথা। দেখেন, আর এই যে এই টেক্সটে যদি কালার দিতে, মানে টিএইচ এ কালার দিতে যদি দিতাম হচ্ছে হোয়াইট, অর্থাৎ টিএইচ টেক্সটের কালার, তো আমি শুধু হোয়াইট লিখবো এখানে যায়। এবার আমি এখানে যায় রিলোড দেই, এখন হয়েছে না এরকম? জি আচ্ছা, তো এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। আমি কি করতেছি, সিএসএস টা মূলত ইউজ করতেছি কোথায়, আলাদা একটা ফাইলে, style.css লিখে আলাদা একটা ফাইলে, এবং আমি এটা লিংক করে দিয়েছি কোথায়, এক্সটার্নাল ডট সিএসএস, এক্সটার্নাল এইচটিএমএল ফাইলের মধ্যে style.css এইখানে লিংক করে দিয়েছি। আচ্ছা, আমার এইখানে একটা টেবিল ইউজ করা আছে না এই জায়গায়, এই যে জি ধরেন আমি লিংকটা এখানে করে দিলাম, সিএসএস লিংকটা, মানে সেম ভাবে লিংক আমি এখানে আগে পরে হয়েছে, আগে পরে হলে সমস্যা নাই, রেল স্টাইল শিট তারপরে এইচআরইএফ style.css, এবার লিংকটা কিন্তু হয়েছে, মানে লিংকটা হয়েছে বলতে style.css, তার মানে ইন্ডেক্স ফাইলটা একটু একটু যদি যাই আমি, আমার ইন্ডেক্স ফাইল হচ্ছে এইটা, রিলোড দেই তো, এই যে দেখেন ওইটাতে যে সিএসএস গুলো ছিল ওগুলো পাচ্ছে না এখানে, জি গ্রে কালার ব্যাকগ্রাউন্ড হোয়াইট পাচ্ছে, এইটার বডি কালার পাচ্ছে, রাইট? জি তো এইটাই হচ্ছে এটা কেন সুবিধা। কেন হুম, কেমনে হয়েছে? এটা ও কেন, আচ্ছা, লিংক আপ করছেন। হ্যাঁ আমি যেখানে লিংক করে দিছি, যে লিংক করে দিছি, লিংক করে দেওয়ার পরে হুম যেগুলো হুম মিল ছিল সেগুলো হুম হুম, ওটা এইটা পায়ে গেছে, কাজ করছে। কাজ করছে, রাইট? তার মানে বোঝা যাচ্ছে যে আমি চাইলে এখানে, এখানে তো আমি এখনো পর্যন্ত ওই আইডি বা ক্লাস এগুলো ইউজ করি নাই, নর্মাল ট্যাগ দিয়েই কাজ করলাম। তো আমরা মূলত দেখলাম হচ্ছে এক্সটার্নাল সিএসএস কিভাবে ইউজ করা হয়। জি তো এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। আচ্ছা, তো আমি আসলে এই পর্যন্তই রাখতে চাচ্ছি আজকে। আমি আপনাকে নেক্সট ক্লাসে যেটা দেখাবো, বিভিন্ন ধরনের বক্স ডিজাইন করে ওইটার কাজ দেখাবো, যাতে করে জি আমরা যদি একটা টেমপ্লেট ডিজাইনে চলে যাই, ধরেন একটা টেমপ্লেট ডিজাইন শুরুতে আহ, একটা সিম্পল টেমপ্লেট চিন্তা করি, এইচটিএমএল সিম্পল লেআউট, একটা সিম্পল যদি এটা কোনো লেআউটের কথা আমি চিন্তা করি, সেক্ষেত্রে ওই জিনিসটা আমরা কিভাবে তৈরি করতে পারবো। ধরেন এই যে একটা ওয়েবসাইটের কথা চিন্তা করেন, আমি একটা ভালো একটা ওয়েবসাইটে যাই মোটামুটি, আচ্ছা ধরেন এইটাই, এই যে এই ওয়েবসাইটটা, এখানে যেগুলো ইউজ করা আছে, সাইট নেম, কিছু লিঙ্ক করছে, এখানে কিছু লিস্ট বানাইছে, আর এরকম কিছু প্যারাগ্রাফ টেক্সট নিছে, তাই না? জি তো এই ধরনের কাজ মানে শুরুতে, মানে একদম ফার্স্ট টাইম এই টাইপের কাজ আমরা কিভাবে করতে পারি আমি আপনাকে নেক্সট ক্লাসে দেখাবো, ডিভিশন ইউজ করে, এটি করে এক্সটার্নাল সিএসএস ইউজ করে কিভাবে আমি এইরকম একটা, মানে এটা না হয়তো এর সাথে ভালো একটা হবে, কিভাবে করতে পারি সেটা বিভিন্ন ধরনের বক্স নিয়ে, বক্স বলতে কোনো বক্স ট্যাগ না অ্যাকচুয়ালি, যেমন এটা একটা বক্স আকারে হয়েছে, এই যে এই পার্টটা, এটা একটা বক্সের মতো, জি আবার এইটা নিচেরটা, আবার এই যে নিচের গুলা, তো এটাই আর কি, এই জিনিসগুলো কিভাবে ম্যানেজ করতে পারি। আবার আমি চাইলে এই যে দেখেন, এখানে এই পার্টটা একরকম, আবার এই মানে এখানে হচ্ছে কি এতটুকু মিলে একটা জায়গা, যার মধ্যে এটা একটা অংশ, আবার এখান থেকে দেখেন যে এইটা কিন্তু আরেকটা অংশ, যেটা, তো এই ধরনের কাজগুলো আমরা জি কিভাবে ম্যানেজ করতে পারবো সেটা আমি আপনাকে নেক্সট ক্লাসে দেখাবো। তো আপাতত আপনি এই এক্সটার্নাল সিএসএস কিভাবে ইউজ করতে হবে একটু একটু প্র্যাকটিস করে নেবেন।